অতি সাদাসিধা 5 গৃহিণী মিলে হোমমেড ফুড সার্ভিসের আড়ালে চালাতো ভয়ঙ্কর মাদক ব্যবসা। তারা ছোট ছোট ডাব্বার মধ্যে করেই তাদের এই মাদক সাপ্লাই করত। কারো তো বোঝারই উপায় নেই এত সাদাসিধা চেহারার পেছনে তারা এই ভয়ানক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তবে এসব করতে গিয়েই একদিকে তারা পড়ে যায় এক ভয়ঙ্কর মাফিয়ার কবলে, অন্যদিকে পুলিশও তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবার এই মাফিয়া এবং পুলিশের হাত থেকে তারা কিভাবে বাঁচবে, আর এই মাদক কাণ্ডে তারা জড়ালোই বা কিভাবে? শেষ পর্যন্ত তারা কি ধরা পড়ে যাবে, নাকি রাজ করবে মাদকের দুনিয়ায়? সেটাই দেখব আজকের গল্প ডাব্বা কার্টেলে। গল্পের শুরুতেই দেখা যায় একটা কাপলকে। তাদের মধ্যে মহিলাটা ড্রাইভ করছিল আর তার পাশে তার স্বামী ঘুমিয়েছিল। মহিলাও যেন বারবার ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। রাতের অন্ধকারে তারা কোথাও একটা যাচ্ছিল, কিন্তু তখনই মহিলা হঠাৎই ঘুমিয়ে পড়ে আর হয়ে যায় ভয়াবহ অ্যাক্সিডেন্ট। তো এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরই তাদেরকে উদ্ধার করা হচ্ছিল, আর তখনই দেখা যায় ওই মহিলার ব্যাগের পাশেই মডেলা ট্যাবলেট নামের একটা ওষুধের কৌটা পড়ে আছে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই কিছুদিন পরের দৃশ্য। ভিভা লাইফ সোসাইটিতে মিটিং চলছিল। সেখানে তেজশ্রী নামের একজন সবাইকে স্পিচ দিচ্ছিল। তো সবাই তো খাওয়া দাওয়া করছিল। তখনই রাজি তার স্বামী হারিকে বলে, চলো মায়ের কাছে যাই, একা খাচ্ছেন হয়তো। হারি তখন বলে, দেখো রোজ তো ওনার সাথেই খাই, আজ থাক। তখনই একজন মহিলা এসে রাজিকে বলে, রাজি আমি শুনেছি তুমি ডাব্বার বিজনেস করো। মানে এরা ছোটখাটো একটা খাবারের বিজনেস করে, বাড়িতেই রান্না করে সবার কাছে টিফিন বক্সে করে সেই খাবার পাঠিয়ে দেয়। এই জন্যই এই মহিলা এসে জিজ্ঞেস করে সে ডাব্বার বিজনেস করে কিনা। রাজি বলে, হ্যাঁ করি তো। তখন মহিলা জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কাছে নাকি ওই স্পেশাল ট্যাবলেটও আছে? রাজি তো এটা শুনেই তাকে ধীরে কথা বলতে বলে, একটু আস্তে বলুন, কেউ শুনে নিলে তো সমস্যা হবে। কি করছেন কি? হ্যাঁ। রাজি তখন তাকে বলে 300 এক্সট্রা লাগবে কিন্তু, আর বাকি ডিটেলস আমি প্রাইভেটলি দিয়ে দিব। তারা এখানে কিসের কথা বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে মালা নামের একজন খাবার খেতে আসে, কিন্তু তাকে মিসেস তেজরি বলে, এটা শুধু আমাদের সোসাইটির মানুষের জন্য। এই মহিলাকে কে ভেতরে আনলো? তখনই রাজি এসে বলে, মিসেস তেজরি মালার কুপন আমার কাছে রয়ে গিয়েছিল, তো এই নাও মালা। এটা বলেই সে মালাকে তার কুপনটা দেয়। তো এরপরই হারি রাজিকে নিয়ে মিট করাতে যায় শাঙ্কারের সাথে। এই শাঙ্কারের কোম্পানিতেই হারি জয়েন করেছে সাপ্লাই ম্যানেজার হিসেবে। হারির সাথে কথা বলার সময়ই কেউ একজন কল করে, তাই শাঙ্কার তো সাথে সাথে চলে যায় কথা বলতে। হারি তখন শাঙ্কারের স্ত্রী ভারুনার সাথে পরিচয় করায় রাজির। ভারুনাও পরে শাঙ্কারের মতো চলে যায়। তো শাঙ্কার যাওয়ার সাথে সাথেই সেখানে কতগুলো লোকের মোবাইলে একসাথে মেসেজ আসে আর তারাও উঠে চলে যায়। অন্যদিকে মালা বৃষ্টিতে ভিজে আসে একটা গাড়িতে। তারপরে সে একটা ছেলের সাথে সেখান থেকে চলে যায়। এদিকে টিভিতে নিউজ হচ্ছিল অমৃতসরের ওটা অ্যাক্সিডেন্ট নাকি হত্যা, তার কারণ সেখানে ওই মডেলা ট্যাবলেট পাওয়া গিয়েছে। আর হতে পারে সেই মডেলা বানানোর পেছনের লোকই তাহলে এর সাথে জড়িত, আর সেই আসল ক্রিমিনাল। তাহলে কি এফডিএসসিও জানতো না এই অবৈধ মাদকের ব্যাপারে, নাকি তারা নিজেরাও মিলে আছে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে? অন্যদিকে মালা যখন তার বয়ফ্রেন্ড সান্তোষের সাথে যাচ্ছিল, তখনই রাস্তায় পুলিশ দেখে সান্তোষ মালাকে একটা ব্যাগ দেয় আর বলে, দেখ তুই এটা নিয়ে প্লিজ পালিয়ে যা। মালা তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন, এটার মধ্যে আছেটা কি? সান্তোষ বলে, কি আছে সেটা আমি পরে বলবো, এখন যা। তো মালা তখন কোনো মতে লুকিয়ে গাড়ি থেকে নামে আর ওই ব্যাগটা খুলে দেখে সেখানে তো একটা মাদকের প্যাকেট আছে। মালা তো এটা দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, না হলে পুলিশের হাতে ধরা পড়লে তো খবরই আছে। পরদিনই সান্তোষ মালাকে কল দিয়ে বলে, রাগ করিস না, আমি তোর বার্থডেতে ভালো গিফট দিব। মালা বলে, তোর কিছুই আমার চাই না, তোর জন্য তো পুলিশ স্টেশনে থাকতাম আর একটু হলেই। সান্তোষ বলে, আচ্ছা শোন, আমি ওই প্যাকেটটা নিয়ে নিব তো, আর রাগ করিস না। মালা বলে, দেখ তুই না আর ঠিক হবি না, এখন কলটা রাখতো, আমি কাজে যাব। তো এটা বলেই মালা কল কেটে দেয়। তো দেখা যায় মালা কাজ করে রাজির বাসায়, আর রাজির একটা বিজনেস আছে, সেটাতেই সে হেল্প করে। মালা বলে, দিদি আমি সান্তোষকে বলে আরো কাস্টমার জোগাড় করি। রাজি বলে, তুই সান্তোষকে বলে দিয়েছিস? মালা বলে, হ্যাঁ, কেন, বলা উচিত হয়নি? রাজি বলে, না না, তুই পোস্টার লাগিয়ে সবাইকে জানা। মালা তখন বলে, দিদি প্রথমে তো আমিই তোমাকে এগুলো দিয়েছিলাম, হারি ভাইয়ের জন্য তো কাজে আসেনি। রাজি বলে, হ্যাঁ, কারণ ওনার ব্যাপার আলাদা, ওনার সত্যিই সমস্যা ছিল, তবে এখন সব ঠিক আছে,
মালা বলে ছাড়ো তো দিদি, এইসব বেডরুমের কথা কেউ এমনিতেও খোলামেলা বলে না। হতে পারে মালা পুরুষত্ব বৃদ্ধির স্পেশাল কোনো ওষুধ সাপ্লাই করে। যাক, তো তারপরই মালাকে কল করে পারমা আর বলে, মালা এরকম রোজ রোজ নাটক চলবে না, এত দেরি করে আসলে আমার তোকে কি দরকার? মালা তখন বলে, ম্যাডাম আমি এখনই আসছি। অন্যদিকে ভারুনা দেখে শঙ্কর মডেলা কেসটা নিয়ে খুব টেনশনে আছে। সে কত জায়গায় কল করছে, কথাও বলছে। ভারুনা তখন বলে, আমি কি হেল্প করতে পারবো? বলো কি হয়েছে? আগের বার তো আমিই হেল্প করেছিলাম। শঙ্কর বলে, দেখো আমার তোমার হেল্প লাগবে না, আর সবচেয়ে বড় কথা তুমি এখানে কিছুই করতে পারবে না, আর 8 বছর হয়ে গেছে সেই কাহিনীর, তাই প্লিজ মুভ অন করো। এই কথা বলে শঙ্কর রেগে মেগে চলে যায়। অন্যদিকে একটা পজিশনের জন্য হারি বেশ চেষ্টা করছিল। তখনই ম্যানেজার বলে, আমাকে না বলে তুমি বরং শঙ্কর স্যারকে কনভিন্স করার চেষ্টা করো, কিন্তু আমার মনে হয় তিনি এই মুহূর্তে নিজেরই বড় সমস্যায় আছেন। তো তারপরই এফডিএসসিও থেকে আজিত পাঠান আসে শঙ্করের সাথে কথা বলার জন্য। তো সেখানেই শঙ্কর বসে কথা বলতে। আজিত বলে, মডেলা এটা হচ্ছে আফিম বেজ একটা পেইন রিলিফের ওষুধ, আর এই ওষুধের কোনো রেকর্ডই নেই এফডিএসসিওর কাছে, কিন্তু পাঞ্জাবে তো হরদম সেল হচ্ছে এটা। তাই যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে প্লিজ আমাকে বলে দিন। শঙ্কর বলে, আমার কোম্পানি সবসময় এফডিএসসিওর রুলস ফলো করেই চলে, আর রুলস অনুযায়ী আমরা এসব আফিম দিয়ে ইন্ডিয়ান মার্কেটের জন্য কিছুই তৈরি করি না। আজিত বলে, হ্যাঁ, কারণ এটা ইন্ডিয়াতে ব্যান করা, কিন্তু আমেরিকান মার্কেটের জন্য তো আপনি তৈরি করছেন, রাইট? শঙ্কর বলে, ইন্ডিয়াতে 30টা ফার্মা কোম্পানি আছে যারা এসব আফিম দিয়ে তৈরি ওষুধ অর্থাৎ ওপিওডস এক্সপোর্ট করে। আজিত বলে, 30টা নয়, 36টা। আর এই আমেরিকার জন্য এই সব আপনার কোম্পানি তৈরি করছে, তাই না? শঙ্কর বলে, 2021 সালের দিকে আমরা এটা করা বন্ধ করে দেই। তো তারপরে আজিত ব্যাচ রেকর্ড চাইলে তারা বিভিন্ন বাহানা দিতে থাকে এটা না দেওয়ার জন্য। আজিত তো তখন বুঝতে পারে, তাই সে বলতে থাকে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করব। এদিকে অফিসে বলা বলি হচ্ছিল, এইবার যদি এফডিএসসিও শঙ্করের বিরুদ্ধে একটা প্রমাণও পায় তাহলে সে তো শেষ। তাই হারি যেন এখানে স্বপ্ন দেখা বন্ধ করে। তো তারপরই লজিস্টিক টিমের সাথে এফডিএসসিওর যখন মিটিং শুরু হবে তখন সবাই আগুন আগুন বলে চিৎকার করছিল। বিল্ডিং খালি করতেও বলা হয় সবাইকে। আজিত তো ভালো করেই বুঝে যায় যে এটাও বাহানা, তাই সে শঙ্করকে বলে, আমি কাল আবার আসব, তাই ভেবে দেখবেন কি করবেন। যদি ভালো ভাবেন তাহলে সব বলবেন, আর না হলে আমি ভালোটা দেখে নিব। এবার শঙ্করকে অফিসে এসে হারি বলতে থাকে, স্যার ওই এফডিএসসিওর অফিসার চলে গেছে তাই না? তো আসলে হারি পেপার পুড়িয়ে অনেক বেশি ধোঁয়ার ক্রিয়েট করে, এজন্যই ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। আর সেই সিগন্যাল পেয়েই সবাই তো ভাবছিল বিল্ডিং এ আগুন লেগে গেছে। এই সব জানার পর শঙ্কর হারিকে বলে, হারি এই দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কি জানো? হারি জিজ্ঞেস করে, কি স্যার? শঙ্কর বলে, অপরচুনিটি। আর এই অপরচুনিটি সবাই নিতে জানে না। তুমি কিন্তু খুব ভালো কাজ করেছ। হারিও তখন তাকে থ্যাঙ্কস জানায়। এরপর হারি বাড়ি ফিরে রাজিকে বলে সে খুব জলদি স্বপ্নের দেশ জার্মান চলে যাবে। তখন রাজিকে সোসাইটি থেকে নোটিশ পাঠানো হয় যেখানে বিজনেস করা অ্যালাউড না। রাজি তো এটা পেয়ে বেশ টেনশনে পড়ে যায়। এদিকে মালা কাজ শেষ করে তার মেয়ে কুন্নিকে নিতে আসে শোভার ঘর থেকে। শোভা বলে, এত কাজ একা করিস, তাহলে মেয়েকে নিতে পারিস না? সেও তোকে হেল্প করবে, এতে তো আরো ভালোই হবে। মালা তখন রেগে বলে, একদম চুপ করো, যদি তোমার না পোষায় তাহলে আমাকে বলে দিও, কিন্তু আমার মেয়েকে আমি আমার জীবনের মতো জীবন দিব না। কুন্নিকে তারপর মালা রাতে বুঝিয়ে বলে যে দেখ কুন্নি, মানুষ কিছু বললে এটা শুনিস না, তুই পড়াশোনা কর, অনেক বড় হ, তারপর চাকরি করবি, টাকা ইনকাম করবি, গাড়ি বাড়ি সব কিনবি, আর তারপর মাকে সেই গাড়িতে করে ঘোরাবি তো। কুন্নি বলে, হ্যাঁ মা। তো এইসব বলেই মা মেয়ে দুজনই খুব হাসে। এদিকে রাজি কিশোর নামের একজনকে বলে, 10,000-এর মধ্যে কোনো ফ্ল্যাট নেই? আসলে আমাদের বাজেট কম তো তাই বলছিলাম। তো এখানে ব্রোকারের সাথে এক প্রকার ঝগড়াই হয়ে যায় মালার, কারণ সে মালা যে রাজির বিজনেস পার্টনার এটা জেনে খুব হাসছিল। তাই মালা তাকে গালিগালাজ করে সেখান থেকে চলে আসে। এরপরই তাদেরকে পথে আর একটা মহিলা পায় আর কম বাজেটের মধ্যে একটা ফ্ল্যাট দেখায়। যদিও রাজির সেটা পছন্দ হয় না, কিন্তু অন্য অপশন না থাকায় মালা বলে ঠিক আছে, এটাই ভালো। এদিকে আজিত থানায় আসে আর কথা বলে অফিসার দানে দেকারের সাথে। আজিত বলে, দেখুন এই যে মডেলা কেস, এটা একদিকে দেখতে গেলে মার্ডার কেসই, তাই এটার জন্য আমি আপনাকে বিশ্বাস করছি। দানে দেকার বলে, চিন্তা করবেন না, আমি আপনাকে আমার ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো অফিসার দিচ্ছি।
এরপরই সে বলে, এই প্রীতি, তুমি আজ থেকে ওনার কেসে ওনাকে হেল্প করবে, বুঝলে? আজিত তখন বলে, স্যার, একজন ছেলে অফিসার দিলে বেশ ভালো হতো, কারণ ভিভা লাইফ কোম্পানির লোক খুবই বাজে স্বভাবের। দানেদেকার বলে, আরে আপনি বুঝতে পারছেন না, প্রীতি খুবই ভালো অফিসার, তার সাথে কাজ করলেই বুঝতে পারবেন। তো আজ প্রীতিকে নিয়ে আজিত আসে ভিভা লাইফ কোম্পানিতে। তবে সেখানের কর্মচারী যখন এমপ্লয় লিস্ট দেখিয়ে দিচ্ছিল, তখন আবার তাকে শঙ্কর বলে, আসলে আমাদের যেতে হবে, মিটিং আছে তো। তার উপর আজ নাকি পুরো লজিস্টিক টিম ছুটিতে আছে, যাদের কাছে ব্যাচ রেকর্ড থাকার কথা ছিল। আজিত তো বেশ ভালো করেই বুঝতে পারে এরা কোনোভাবে কিছু এড়িয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা করছে। আজিদের পরও সেখানে একটা মিসিং কর্মচারীর কোট পায়। তখন এটা দেখেই শঙ্কর বলে, টেকনিক্যাল এরর হবে। আজিত তো আজও তেমন কোনো ইনফরমেশন পায় না। প্রীতি তখন আজিতকে বলে, আমি বলছিলাম কি, এক রাতের জন্য শঙ্করকে জেলে নিয়ে পেটালে সব সত্যি বেরিয়ে আসতো, করব না কি স্যার, আপনি কি বলেন? আজিত তখন কিচ্ছু বলে না, কারণ এটা কোনোই ওয়ে নয় সত্যি বের করার। এদিকে ভারুনাকে তার একটা ফ্রেন্ড একটা কার্ড দেখায়, যেখানে ভারুনার নাম লেখা ছিল এবং তার পজিশনও। সে ছিল হেড অফ ফাইন্যান্স। তার ফ্রেন্ড বলে, সত্যি বলতো, এটা মিস করিস না। তো তাদের এভাবে কথা বলতে দেখেই সেখানে শঙ্কর আসে আর তাকে বলে মিটিং শুরু করতে। অন্যদিকে সন্তোষ আজ মালাকে বলে, তুই যে জড়িবুটি বিক্রি করিস, তার বদলে আজ থেকে আমার এই মাদকের পাউডার সেল কর, এখান থেকে 5% তোর যা। মালা বলে, পাগল তুই, আমি যে বিজনেস করি তার মধ্যে রাজি দিদিও আছে, আর তোর জন্য আমি রাজি দিদিকে জেলে যাওয়ার রিস্কে ফেলতে পারবো না। তখন তাকে সন্তোষ ব্ল্যাকমেইল করছিল তার প্রাইভেট ভিডিও দিয়ে। মালা পরে সন্তোষকে থাপ্পড় দিয়ে চলে যায়। এরপরই দেখা যায় রাতের বেলা প্রীতি আর আজিত দেখা করে। তখন প্রীতি বলে, আচ্ছা, এই মডেলের মধ্যে যে ফেন্টানল থাকে সেটা আসলে কি? আজিত বলে, ফেন্টানল থেকেই হয় ওপিওইডস, আর এটা আসলে তুলনা করা হয় হিরোইনের সাথে, যা হিরোইনের চেয়ে অনেক, অর্থাৎ 10 গুণ বেশি অ্যাডিকটিভ হয়। আর অ্যাডিকটিভই নয়, বরং প্রাণঘাতীও হয়ে থাকে, যার কারণে আমেরিকাতে প্রতি বছর 40,000 মানুষ মারা যাচ্ছে। আর এখন যদি এই মাদককে এফডিএসসিও না ধরতে পারে, তাহলে এটা আমাদের দেশকে ধ্বংস করে ছাড়বে। প্রীতি বলে, কিন্তু এই মডেলা বিক্রি হচ্ছে পাঞ্জাবের ব্ল্যাক মার্কেটে, তাহলে আপনি এখানে কি করছেন? আজিত তখন বলে, বিক্রি কোথায় হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং সেটা কোথায় তৈরি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। আর ফেন্টানল তৈরি করতে পারে একমাত্র ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এবং ইন্ডিয়ার মধ্যে 5টা কোম্পানির কাছেই লাইসেন্স আছে এটা তৈরি করার জন্য। প্রীতি বলে, তার মানে ভিভা লাইফ কোম্পানি? আজিত বলে, এই কোম্পানি কিছু তো লুকিয়ে রাখার চেষ্টা করছে, আর আমাদের হাতে কোনো প্রমাণ না আসলে কোনো অ্যাকশনও নিতে পারবো না, তাই তো এদের নাটক দেখে যেতে হচ্ছে। তখনই প্রীতি বলে, স্যার, আপনি অমৃতসরে যান, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়তোবা সেখানে কিছু জানতে পারবেন। আর আমি এখানে দেখছি মিসিং কর্মচারীটাকে। অন্যদিকে মালাকে সন্তোষ এবার ব্ল্যাকমেইল করে তার মেয়েকে নিয়ে, তাই মালা বাধ্য হয় তার থেকে গাঁজার প্যাকেট নিতে, আর সেগুলোকে রাজির বিজনেসের মাধ্যমে সেল করা শুরু করে। রাজি তো ওইদিকে টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট, সে তো অনেক বেশি খুশি হয়। এদিকে যেই মহিলা রাজিকে ঘর দিয়েছিল তার নাম ছিল শাহেদা। কিশোর শাহেদাকে বলে, যাও ওই ঘরটা দেখাও তো, নতুন ভাড়াটিয়া উঠবে। তো শাহেদা তো এই ঘরটাই কিশোরকে লুকিয়ে রাজিকে দিয়েছিল, তাই সে রাজিদের বলে রুম আপাতত খালি করতে। তাই মালা আর সে সেটা খালি করে চলে যায়, কিন্তু শাহেদা এসে সেখানে গাঁজার প্যাকেট পায়। অন্যদিকে মালার সাথে আজ ঝগড়া হয়েছিল মিসেস তেজশ্রী তেজার, তাই সে পুলিশে গিয়ে বলে তাকে ধরার জন্য। আর ভিভা সোসাইটির কথা শুনে প্রীতি এবার তার সাথে চলে আসে। এদিকে শাহেদা রাজিকে বলে যে, এইসব কি, কিসের বিজনেস করো তোমরা? তো রাজি বলে, আমি তো জড়িবুটি দিয়ে বিজনেস করি, যেগুলো বিবাহিত মহিলারা তাদের স্বামীকে দেয়। শাহেদা বলে, এই গাঁজা? রাজি বলে, না তো, আমি জানি না এগুলো কার, সত্যি আমি জানি না। শাহেদা তখন বলে, সত্যি সত্যি বল, তোরা কি করছিস? আমাকে ফাঁসানো হলে খুব খারাপ হবে কিন্তু। রাজি তখন বলে, আমি এক্ষুনি কল করছি মালাকে। কিন্তু মালাকে তো পথে এসে ধরে প্রীতি। এবার রাজি কল করে একেবারে চুপ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় রাজির মা বসে আছে একটা জায়গায়। সেখানে সে বসে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ওই সময় রাজির মা একটা ছেলেকে বলে, তুই যে মাল বিক্রি করছিস তার পেছনে পুলিশ আছে, এখনই পালা, না হলে কিন্তু ধরা পড়ে যাবি। এবার ছেলেটা সেখান থেকে পালায়। তো রাজির মায়ের কথাবার্তা চালচলনে মনে হলো যেন সেও একসময় এরকম মাদক রিলেটেড কোনো বিজনেস করত, যা পরে গিয়ে কোনো এক কারণে বন্ধ করে।
এদিকে পুলিশ স্টেশনে আসে রাজি এবং শাহেদা। রাজি তো ভীষণ ভয়ের মধ্যে ছিল। শাহেদা তখন প্রীতিকে বলে, ম্যাডাম সে কিছুই করেনি, আমি জানি, আমি তাদের ব্রোকার। প্রীতি বলে, তোমাকে আমি জিজ্ঞেস করিনি, তাই চুপ থাকো। রাজি বলে, ম্যাডাম আমিও সত্যিই জানি না, সরি। প্রীতি তখন বলে, তোমরা জানো নিশ্চয়ই সে কি করে, আমাকে তো সবকিছু বলেছে। তারপরে একটা টিফিন বক্স খুলছিল প্রীতি এমন ভাবে কথা বলছিল যেন সে সব জানে যে মালা গাঁজা বিক্রি করছে। তবে দেখা যায় এই টিফিনে তো গাঁজা নেই, আর প্রীতিও গাঁজা সম্পর্কে বলছিল না। সে বলছিল কুন্নিকে চাইল্ড ওয়ার্কার করার ব্যাপারে, কারণ এই অপরাধের জন্য তার 2 বছর জেল হতে পারে। প্রীতি তখন রাজিকে বলে, সে না হয় অশিক্ষিত, কিন্তু তুমি শিক্ষিত হয়ে মানা করলে না কেন? রাজি বলে, সরি ম্যাডাম। প্রীতি তখন বলে, প্রথমবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু পরে যদি আবারও কমপ্লেন আসে তবে কিন্তু খবর আছে। তো প্রীতি এরপর শাহেদাকে বলে, ওই দিকের আশেপাশে কোনো ফ্ল্যাট হবে কি? শাহেদা তখন তাকে তার কার্ড দিয়ে যায় আর বলে, আমাকে কল করলে অবশ্যই ব্যবস্থা করে দিব। বাসায় এসেই তো রাজি খুব রাগারাগি করছিল মালার উপর। রাজি বলে, একটা ভিডিও ডিলিট করানোর জন্য গাঁজাকে বিক্রি করে, এটা একদমই ঠিক কাজ করিসনি তুই মালা। শাহেদা বলতে থাকে, আচ্ছা তো এগুলো নিশ্চয়ই খুব হাই প্রাইজে সেল হয় তাই না? তারা এদিকে কথা বলছিল, অন্যদিকে পাঞ্জাবে আজিদ আসে সেই কাপলের বাড়ি, যাদের মধ্যে অ্যাক্সিডেন্টের পর পারুল মারা যায়, কিন্তু তার স্বামী জাগজিৎ বেঁচে যায়। আজিদ তখন জাগজিৎকে বলে, আমি জানি আপনার কষ্ট আমি কমাতে পারবো না, কিন্তু আপনি চাইলে এরকম 1000টা পারুলকে বাঁচাতে পারবেন, যারা বাজার থেকে ওষুধ ভেবে মডেলা কিনছে, কিন্তু তারা নিজেরাও জানে না এটা ওষুধ না, বরং বিষ, যা তাদেরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। একবার ভেবে দেখুন, আর প্লিজ আমাকে হেল্প করুন এই মডেলাকে ট্রেস করতে। কিন্তু জাগজিৎ তো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রীতি আজ ভিভা লাইফ কোম্পানিতে আসার সময় কর্মচারীর ডিটেলস রাখার মেশিনটা দেখে, মানে সেখানে প্রতিদিনই আসা যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দেয় সবাই। প্রীতি তখন গার্ডকে বলে, এখানে কর্মচারীর ডিটেলস থাকে তাই না, একেবারে নাম সহ? গার্ড বলে, হ্যাঁ, তার জন্য কর্মচারী আইডি নাম্বার দিতে হয়। প্রীতি পরে সেখানে মিসিং কর্মচারীর কোড দেয়, আর এবার তার পুরো ডিটেলস চলে আসে। তার নাম হচ্ছে ভৌমিক বোস। এদিকে শঙ্কর তার ক্লায়েন্টের সাথে কথা বলে। তাকে শঙ্কর বলে, আমি সব সামলে নিয়েছি। তার ক্লায়েন্ট তখন বলে, ভিভা লাইফ কোম্পানির সাথে মডেলার কোনো সম্পর্ক নেই, এটাই আসল কথা। আর ভৌমিক কি কোনো সমস্যা করতে পারে বলে মনে হয়? শঙ্কর বলে, না না, সে কিছুই করবে না, আমি সামলে নিয়েছি। অন্যদিকে বারুনা আর শাহেদা কিছু একটা নিয়ে কথা বলছিল। তখনই সেখানে একজন লোক এসে বারুনাকে খুব অপমান করে, কারণ তার কাছে ওই লোক 40 লাখের মতো টাকা পায়। লোকটা বারুনাকে বেশ হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায়, আর বারুনা তো এর উত্তরে কিছুই বলতে পারে না। এদিকে রাতের বেলা রাজি কথা বলছিল হারির সাথে। হারি জার্মানি যাওয়ার জন্য পাগল হয়ে আছে, কারণ শঙ্কর তাকে হেল্প করবে বলেছে। রাজি তখন বলছিল যে সে তার বেবিটা চায়, সে অ্যাবর্শন করতে চায় না, কিন্তু হারির কথা ছিল বাচ্চা তো পরেও পাওয়া যাবে, কিন্তু স্বপ্ন পরে আর পূরণ হবে না, তাই এখন আগে স্বপ্ন পূরণ করতে হবে, বাচ্চার চিন্তা পরে করলেও হবে। রাজি এসব শুনে বলে, আমি তাও পারবো না এই কাজ করতে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হারি বলে, তাহলে ঠিক আছে, ক্যান্সেল করছি জার্মানি যাওয়া, তবে আমি 3 জন মানুষকে অ্যাফোর্ড করতে পারবো না, সরি। এখন রাজি তো বুঝতে পারছিল না সে কি করবে, টাকার জন্য কিভাবে সে বাচ্চাকে মেরে ফেলবে। তাই সে এবার সিদ্ধান্ত নেয় সেও গাজার বিজনেসে জড়িয়ে যাবে। পরদিনই রাজি, মালা, শাহেদা এরা সবাই একসাথে হয়, আর মালা কল করে আনে সন্তোষকে। শাহেদা তখন সন্তোষকে বলে, আমরা তোর 3 গুণ গাঁজা বিক্রি করে দিব, তার বদলে 20% আমরা নিব, বাকি 80%ই থাকবে তোর। রাজি তখন বলে, আর মালার ভিডিওটাও ডিলিট করতে হবে। সন্তোষও এই ডিলে রাজি হয়ে যায়। এদিকে প্রীতি মিসেস তেজার কাছে আসে আর বলে, আচ্ছা আপনি কি জানেন ভৌমিক বোস নামের কাউকে? এখানেই তো থাকতো। মিসেস তেজা বলে, হ্যাঁ, আমার হাজবেন্ড বলতো খুব ভালো ইঞ্জিনিয়ার ছিল সে, 2 ফ্লোর উপরেই থাকতো সে। তো প্রীতি এবার তার রুমে গিয়ে কিছু কাগজপত্র দেখে, আর সেখানেই খুঁজে পায় ভৌমিকের ছবি এবং ডিটেলস। তবে এটা জানার পর তো খুবই রেগে যায় আজিদ। আজিদ বলে, তুমি এটা কি করেছো? এখন তো মিসেস তেজা পুরো সোসাইটিকে বলে দিবে এটা, আর ভিভা লাইফ কোম্পানির কানে এসব গেলে সব শেষ, আমরা আর কিছুই ধরতে পারবো না। প্রীতি তখন বলে, আরে স্যার ভয় পাবেন না, এরকম কিছুই হবে না, আপনি সবকিছু সহজভাবে করতে চান, কিন্তু মাঝে মাঝে আমার মতনও কাজ করে দেখবেন, কত মজা লাগে এতে, বেশ থ্রিল একটা ভাব আছে। কিন্তু আজিদ বলে, রাখো এসব, তোমার এসব মজা থ্রিলের চক্করে কি আমার জব রিস্কে ফেলবো? আমি এসব করতে পারবো না। প্রীতি বলে, কিচ্ছু হবে না,
আপনি দেখবেন আমি ভৌমিকের কাছে পৌঁছেই যাব। আমাকে আমার মতো এটা হ্যান্ডেল করতে দিন স্যার। দেখুন আমি কি করছি, আমি পারি কিনা। আর আপনি শুধু এটা দেখুন জাগজিৎকে কনভিন্স করতে পারেন কিনা। তো রাতের বেলা দেখা যায় জাগজিদের বাড়ির নিচে ঘুমিয়ে পড়ে আজিত, কারণ সে তার কাজ শেষ না করে এখান থেকে যাবেই না। জাগজিৎ তো সব উপর থেকে দেখে যে কত জেদি আজিত, যে এখনো এখানেই পড়ে আছে। অন্যদিকে রাজি, মালা, শাহেদা তারা তাদের গাজার বিজনেস শুরু করে দেয়। খাবারের ডাব্বায় করে মালা সবগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভারি করে আসে। কেউ তো এটা ধরতেও পারে না। তো আজ যখন রাজি টাকা হিসেব করছিল তখনই সেখানে তার মা আসে আর বলে এই শাড়িটা তোমার বেবি হওয়ার জন্য, তুমি এটা রেখে দাও। আর অনেক গরম লাগছে তো ফ্যানটা ছাড়ো তো। তো তখনই বাতাসে টাকা উঠতে থাকে আর ব্যাস, সে তো আন্দাজ করে ফেলে যে রাজি কিছু তো একটা করছে বেশ বড় সড়ো। তো রাজি আজ যখন গাজা রেডি করছিল তখনই সেখানে আসে সন্তোষ, আর এবার সে খুব এফেক্টিভ মাদক এনে দেয়। রাজি এটা দেখে বলে পাগল হয়েছ, এটা খেয়ে যদি কেউ মরে যায় তখন এর দায়ভার কে নিবে শুনি। সন্তোষ বলে তাতে আমাদের কি, আর এমনিতেও মৃত্যু তো সবারই আসবে, তাছাড়া এই মাদকে লাভ কিন্তু দ্বিগুণ আসবে, একটু ভেবে দেখো। রাজি বলে আমি এসব করতে পারবো না। মালা তখন বলে আচ্ছা এগুলো কত টাকায় সেল হবে শুনি। সন্তোষ বলে এখানে 40 লাখ টাকার মাল আছে। এবার তো মালা সেই প্যাকেট নিয়ে দাঁড়ায় সিঙ্কের কাছে আর সন্তোষকে বলে তুই ভিডিও ডিলিট না করলে আমি এগুলো পানিতে ভাসিয়ে দিব। সন্তোষ বলে আরে পাগল, এটা ভুলেও করবি না, আমি ডিলিট করছি তোর ভিডিও, এনে দেখ করেছি, এগুলো ফিরিয়ে দে আমায়। পরে রাজি মোবাইলটাই ভেঙে ফেলে শিওর হতে, যাতে আর কোনো ঝামেলা না থাকে। সন্তোষ বলে হয়ে গিয়েছে তোমাদের, এবার আমার মাদক দে মালা, এরকম কিচ্ছু করবি না। তোর কি মনে হয় আমি তোর মেয়েকে তোর জায়গা দেখাতে পারবো না? তো সন্তোষ যখন মালার মেয়েকে নিয়ে বাজে কথা বলে তখন তো সে খুবই রেগে যায় আর 40 লাখের মাদক পানিতেই ফেলে দেয়। সন্তোষ তো এটা দেখে খুবই রেগে যায় আর মালার গলা চেপে ধরে বলে এটা তুই কি করলি, এখন এই লোকসান কে দিবে আমাকে, তোকে আমি আজ মেরেই ফেলবো। রাজি তখন চাকু ধরে বলে সন্তোষ তাকে ছেড়ে দাও বলছি। সন্তোষ তখন বলে তোরা কি ভাবছিস বাঁচতে পারবি, এই যে লোকসান করলি আমার সেটা কিভাবে দিবি, তোরা কেউ বাঁচতে পারবি না দেখিস। পরে অনেক গালিগালাজ করে সন্তোষ সেখান থেকে চলে যায়। রাজি তো খুবই ভয় পেয়ে যায় আর মালাকে বলে এটা তুই কি করলি। রাজি আরো বলতে থাকে এবার আমরা কি করব, এ কোথায় ফেসে গেছি। অন্যদিকে আজ জাগজিৎ আজিতকে বলে আমার স্ত্রী একটু অসুস্থ ছিল, তাই সে ডাক্তারের কাছে যায় আর ডাক্তার নিজের হাতেই মডেলার ট্যাবলেট সাজেস্ট করে তাকে। কিন্তু তাও সবাই আমার স্ত্রীকে নেশাবাজ বলছিল নিউজে, কিন্তু সে তো তা ছিল না। আমি এসব নিয়ে আর তামাশা চাই না, অনেক হয়েছে। আমার স্ত্রীকে নিয়ে এসব বাজে কথা আমি আর শুনতে পারবো না। আজিত তখন বলতে থাকে ডাক্তার হয়ে এরকম ওষুধ দিচ্ছে, তাহলে কেউ তো আছে ওষুধের আড়ালে এসব তৈরি করছে। সমস্যা নেই, আমি ঠিকই বের করে নিব, কিন্তু আপনি আমাকে কেন হেল্প করলেন বলুন তো। জাগজিৎ বলে কারণ কখনো কোনো সরকারি অফিসারকে এইভাবে রাত দিন অপেক্ষা করতে দেখিনি, এই প্রথম আপনাকে দেখলাম, তাই ভাবলাম আপনাকে এতটুকু হেল্প তো করাই যায়। এদিকে শাহেদা রাজিকে বলছিল এই মালার জন্য আমরা একেবারে ফেসে গেছি, এখন কি হবে ভেবেছ। রাজি বলে আমরা আজই এই বাসা ছেড়ে চলে যাব, এখানে আর থাকা ঠিক হবে না। ঠিক তখনই সেখানে কলিং বেল বেজে ওঠে আর দেখা যায় সন্তোষের আসল মালিক সাওয়ার সেখানে আসে, যে কিনা ছিল ওই মাদকের মালিক। সাওয়ার এসেই বলে এই যে তোমাদের সন্তোষকে পালাতে গিয়ে ধরে ফেলেছি আর তাকে মেরেও ফেলেছি, এবার তোমরা সত্যি করে বলো তো আমার মাদক কে পানিতে ভাসিয়েছে। রাজি তখন বলে আমরা জানি না স্যার, আমরা কিছুই করিনি, প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা সত্যিই কিছু জানি না। ঠিক তখনই সেখানে গরম পানি ছুঁড়ে মারতে যায় শাহেদা, কিন্তু সেটা সাওয়ারের উপর পড়েই না। এবার তার লোক তাকে থাপ্পড় দিয়ে ফেলে আর বন্দুক ধরে রাজির মাথায়। রাজি যখন ভেবেছে আজই তার শেষ দিন, ঠিক তখনই সেখানে হাজির হয় তার শাশুড়ি মা, যে খুব কনফিডেন্সের সাথে সেখানে দাঁড়িয়েছিল। তো রাজির মা অর্থাৎ তার মায়ের মতো শাশুড়ি আর কি, তার নাম শিলা। শিলাকে সাওয়ার বলে তোমার এই বৌমা আমার এত টাকার মাল নষ্ট করেছে, এবার বলো কি করা উচিত। শিলা বলে গুলি করে দে, তবে এতগুলি আছে তো তোর কাছে। সাওয়ার বলে আছে। তারপরে সে একে একে সবাইকে গুলি করে দেওয়ার ভয় দেখায় আর তারা তো বেশ ভয়ও পেয়ে যায়। কিন্তু যখনই সাওয়ার শিলার মাথায় বন্দুক ঠেকায় তখনই তার চোখের পাপড়ি পর্যন্ত নড়ে না, সে যেন এসব ভয়কে পাত্তাই দিতে জানে না। সাওয়ার বুঝতে পারে সেই মাদক ওয়ার্ল্ডের অনেক পুরনো খেলোয়াড়, তাই সাওয়ার বলে কার হয়ে কাজ করো শুনি।
শিলা বলে রিটায়ার্ড এখন আমি। স্যার বলে রিটায়ার্ডের টাইম আজ থেকে শেষ, কাল থেকে আমার মাল তোমাদের ডাব্বায় করে সেল হবে, বুঝলে? এই কথা বলেই একটা কার্ড লাগিয়ে সাওয়ার সেখান থেকে চলে যায়। তারপরে তো শাহেদা ঝগড়া শুরু করে রাজি আর মালার সাথে। তাদের চক্করে পড়ে সেও ফেসে গেছে এইসব বলছিল সে। তার তো এসব ভালোই লাগছিল না। শিলা তখন বলে আর উপায় নেই, তার কথাই মানতে হবে, না হলে অনেক বড় বিপদ আছে। রাজি তখন বলে না মা, আমরা অন্য কিছু ভাবছি, অন্য পথ অবশ্যই আসবে। একটা ভুল করেছি বলে কি আজীবন এইসব বিক্রি করব? কখনোই না। শাহেদা তখন বলে আমি তো পালিয়ে যাচ্ছি, তোমরাও যাও। শিলা তখন বলে যেভাবে সন্তোষ পালাতে চাইছিল, দেখো পালিয়ে কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবে না, তার চেয়ে ভালো তোমরা তোমাদের বিজনেস করো আর আমি সাওয়ারের কাজ সামলে নিব, সেটাই আমাদের সবার জন্য ভালো হবে। শাহেদা বলে আপনি বললেন আপনি রিটায়ার্ড, তাহলে কি করতেন বলুন তো? শিলা তখন বলে বিজনেস সামলাতাম। শাহেদা এরপর জিজ্ঞেস করে কিসের বিজনেস আর কার বিজনেস? শিলা জানায় সুলতান মির্জার। শাহেদা এটা শুনে জিজ্ঞেস করে মির্জা, মুম্বাইয়ের সবচেয়ে বড় মাফিয়া মির্জা সাহেব? শিলা বলে হ্যাঁ। এটা শুনেই তো তারা হা হয়ে যায়। তখন শিলা বলতে থাকে দেখো তোমরা এই চোরাবালি থেকে বেরিয়ে আসতে চাও তো? রাজি বলে হ্যাঁ অবশ্যই। শিলা তখন বলে তাহলে আমি যা বলছি তাই করবে, আর আমি গ্যারান্টি দিচ্ছি সাওয়ার তোমাদেরকে কিচ্ছু করবে না। তারপরে শিলা আর রাজি বাড়ি ফেরে। তখন রাজি বারবার তার মায়ের কাছে সরি বলে। সে বলে মা আমার ভুল হয়েছে, কিন্তু প্লিজ হারিকে কিছু বলো না, তাহলে সব শেষ হয়ে যাবে। শিলা তখন বলে আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমিও চেষ্টা করো কাউকে কিছু না বলার। রাজি তখন বলে মা তুমি কি সত্যি সুলতান মির্জার কাজ করতে? অন্যদিকে অমৃতসরে একটা হসপিটালে গিয়ে আজিত খোঁজ করে ডাক্তার চাওলার, কারণ সেই মডেলার ট্যাবলেট দিয়েছিল। তবে সেখানে একজন ডাক্তার বলে চাওলা এখানে নেই। তারপরই দেখা যায় আর একজনের সাথে দেখা করে আজিত, আর জানতে পারে এইসব ডাক্তাররাও টাকা পেত, তাই এসব মেডিসিন সাজেস্ট করত। তবে এতে যে মানুষের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে তা তারা একবারও চিন্তা করেনি, শুধু সবাই টাকার পেছনেই ছুটেছে। তো এবার কিছু পেশেন্টের নাম্বার চাইছিল আজিত, যেন পরে গিয়ে সে কিছু একটা করতে পারে। এদিকে শিলা এসে সাওয়ারকে বলে কতদিন এই মাদক সেল করতে হবে? সাওয়ার বলে করো ৬-৭ মাস। শিলা তখন বলে ৬-৭ মাসে যতটা মাদক সেল করার কথা তার সমপরিমাণ আমি যদি ১ মাসে করি তাহলে? সাওয়ার বলে কিভাবে সম্ভব, এত দামি মাদক কে কিনবে? শিলা বলে কিনবে কারা সেটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নিব, এসব তোমাকে ভাবতে হবে না। সাওয়ার তখন জিজ্ঞেস করে তো তোমার কি লাভ এসব করে বলো তো? শিলা জানায় আমার মাথা থেকে ঋণ কমবে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। গানা তখন সাওয়ারকে বলে কেন এসব মহিলাকে কাজে নিচ্ছ? আমি ভালো একটা ছেলে বের করে দেখছি, তাকে কাজে খাটালেই চলবে। সাওয়ার তখন বলে কি লাভ, আমাদের কতগুলো জেলে আছে জানিস, কিন্তু এই মহিলারা আমাদের কাছে স্বর্ণের সমান। সন্তোষ তো মরে গিয়ে আমাদের খুব ভালো সম্পদ দিয়ে গেল বল। তো দেখা যায় সে তো ভীষণ হ্যাপি ছিল। এদিকে শিলা তার ফ্রেন্ডকে মাদক দিয়ে বলে এগুলো মুম্বাই বিক্রি করবে, তুমি করতে তো পারবেই তাই না? তার ফ্রেন্ড বলে তুমি এসব কি করছো? তুমি কি ভুলে গেলে কেন আন্ডারগ্রাউন্ড হয়েছিলে? পুরো মুম্বাই তোমাকে খোঁজ করা হয়েছে, এখন ধরা পড়লে কিন্তু শেষ। শিলা বলে আমি ধরা পড়ব না, আমার হাতে আর কোনো উপায় নেই এটা ছাড়া, তাই আমাকে করতেই হবে। তার ফ্রেন্ড বলে দেখ আমি চাকুর মাল বিক্রি করছি, তাই যদি সে বুঝতে পারে আমি তোর মাল বিক্রি করছি তাহলে আমার সাথে সাথে তোকেও মেরে ফেলবে। শিলা বলে আমি তোর বিপদে প্রশ্ন ছাড়াই হেল্প করেছি, তাই আমি আশা করেছিলাম তুইও আমাকে হেল্প করবি, তাই তোর কাছে এসেছি। তো এটা বলার পরই তার ফ্রেন্ড রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে আমি অর্ডার পাওয়ার ব্যবস্থা করব, কিন্তু ডেলিভারি তুই তোর লোক দিয়ে করাবি, আর যদি চাকু কখনো বুঝতে পারে তাহলে তোর এই বিজনেস কিন্তু বন্ধ, ওকে? তো তার সব কথাতেই সে রাজি হয়ে যায়। একদিকে শিলা তার ফার্মে নতুন করে বিজনেস শুরু করে, আর অন্যদিকে আজিত ইনফরমেশন বের করার চেষ্টা করতে থাকে। সে কয়েকটা মডেলা খাওয়ার রোগী দেখে যারা প্রায় সবাই মানসিকভাবে বেশ অসুস্থ। তারপরই দেখা যায় আজিত বিভিন্ন ফার্মাসিতে গিয়ে বলছিল মডেলা হবে মডেলা। এইভাবে বলতে বলতে একটা ফার্মাসিতে সে পেয়েই যায়। এদিকে ডাব্বায় করে করেই সেল হচ্ছিল সেইলার সেই মাদক। আজ এক ব্যাগ টাকা আসে তাদের কাছে। মালা তো এসব দেখে বলে আমি স্বপ্ন দেখছি না তো। শাহেদা বলে এখানে কত হবে? শিলা বলে 1,25,00,000, যার মাঝে 1 কোটি সাওয়ারের। মালা এটা শুনে বলতে পারে সে কি আর বুঝতে পারবে, আমরা সব টাকা মেরে দেই। রাজি বলে দেখ আর নাটক করিস না,
তোর জন্যই আজ আমি এই পরিস্থিতিতে আছি। আমি রোজ চিন্তায় চিন্তায় ঘুম থেকে উঠি। এসব আমার ভালো লাগে না, তাই আমি চাই এসব খুব দ্রুত শেষ হোক। তাই দয়া করে তুই আর কোনো ঝামেলা করবি না। তো এরপরই শাহেদাকে কল করে প্রীতি। প্রীতি তখন বলে, ঘর দেখাবে বলেছিলে, তাই আমি এসেছি। তো প্রীতি আর শাহেদা এবার ঘর দেখার বাহানায় একে অপরকে পছন্দ করে বসে। সেখান থেকে আসার পথেই প্রীতি ভৌমিকের নাম্বার পায়। প্রীতি তাকে কল করে বলে, আচ্ছা ভিভা লাইফ থেকে তোমাকে কেন বের করা হয়েছিল বলো তো? কাজ ছাড়ার আসল কারণটা কি সেটা একটু আমি জানতে চাচ্ছি। ভৌমিক বলে, দেখুন আমি খুব ভয়ের মধ্যে আছি, তাই কোর্টের অর্ডার ছাড়া আমি কথা বলবো না। এই কথা বলেই কল কেটে দেয় সে। এদিকে বারুনা তার টাকা ম্যানেজ করার চক করেছিল। শাহেদা এসে বলে, দেখো কিশোর ভাই বলেছে ভাড়া এবার দিতেই হবে। কখনো ঠিকঠাক মতো তুমি ভাড়াই দাও না। বারুনা বলে, আমি দিয়ে দিব, আমাকে একটু সময় দাও। এই বিজনেস নিয়ে কেউ জানে না, তাই আমাকে সময় দাও, আমি টাকাটা ফেরত অবশ্যই দিব। শাহেদা তখন তাকে 1 সপ্তাহ সময় দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা প্রীতি আজিতকে কল করে আর বলে, ডাক্তার চাওলাকে পেলেন কি? আজিত বলে, আরে সে তো কানাডায় পালিয়ে গেছে, তবে আমার হাতে তার পেশেন্টের লিস্ট পড়েছে। আমি এখানের কিছু ফার্মাসিতেও খোঁজ করেছি। তো এরপরই প্রীতি বলে, ভৌমিক বোস, মনে আছে তো? সে কথা বলার জন্য এখন রেডি, কিন্তু একটা কোর্টের অর্ডার লাগবে, না হলে সে বলতে চাচ্ছে না কিছু। এতটুকু আপনি করে দিন, বাকিটা আমি সামলে নিব। সে সব বলবে ভিভা লাইফ সম্পর্কে। আজিত এটা শুনে বলে, এরকম কিছু করিস না, কারণ এগুলো আমার কাজ নয়। কারণ যদি আমার অফিসের কেউ জানতে পারে যে আমি প্রমাণ নিতে নিজে এত দূর এসেছি, তাহলে কিন্তু আমার চাকরি সেই মুহূর্তেই শেষ। তাই প্লিজ এমন কিছু করিস না যাতে করে এই ইনভেস্টিগেশন শেষ মুহূর্তে এসে আটকে যায়। প্রীতি তখন বলে, ঠিক আছে, পরে কথা বলছি। এদিকে রাতের বেলা দেখা যায় রাজির হঠাৎই ঘুম ভেঙে যায়, তাই সে পানি খেতে বাইরে আসে। সেই সময় সে দেখতে পায় শিলা জেগে আছে। এটা দেখে রাজি একটু অবাকই হয় আর তাকে জিজ্ঞেস করে, এখনো ঘুমাওনি মা? জেগে আছো কেন? শিলা বলে, এতগুলো বছর তো ঘুমিয়েই কাটিয়েছি, তুই যা, আমি একটু হিসেবটা করে যাচ্ছি। তো তারপরই টাকার ব্যাগ নিয়ে শিলা পরদিন চলে আসে সাওয়ারের কাছে। সাওয়ার তো টাকা দেখে হাসতে থাকে আর বলতে থাকে, এত বছর কোথায় ছিলে? হ্যাঁ, তোমার পায়ে পড়ে প্রণাম রইল আমার। এত তাড়াতাড়ি এত কাজ করে ফেলেছ, বাহ, বেশ ভালো। কিন্তু তো এবার তোমাকে 2টা অপশন দিচ্ছি। এক, আবারও রিটায়ার্ড হয়ে ঘরে বসে থাকো, কাজের মহিলার মতো রান্নাঘরে থাকো, আর না হলে 2, আমার হয়ে কাজ করো। কথা দিচ্ছি টাকার বিছানা হয়ে যাবে তোমার, কোনো চিন্তাই থাকবে না, আর যা ইচ্ছা তাই করতে পারবে। শিলা এসব শুনে বলে, তাহলে প্যাকেট ডাবল করো, আমি 1 প্যাকেটে কাজ করি না। তো তারপরই শিলা বলতে থাকে, আমি লাভের 20% নিব, কিন্তু হলে বলো, না হলে আমি যাচ্ছি। মনে রেখো, মাল তোমার হলেও মার্কেট কিন্তু আমার, আর আমার কাছে পুরো মুম্বাই শহরের চাবি আছে। তো এরকম বলাতেই তো শিলার কথায় সে রাজি হয়ে যায়। তো এরপর শিলা বাড়ি আসলে রাজি জিজ্ঞেস করে, মা, আমরা তো তার টাকা পয়সা সব ফিরিয়ে দিয়েছি, তাহলে এখন আবার কি হয়েছে? শিলা বলে, দেখ আমি কিভাবে তার উপর কথা বলতাম। সে বলেছে আমি শুনেছি, তাই এই কাজ আমাদের কন্টিনিউ করতে হবে। রাজি তখন বলে, ঠিক আছে, দেখছি কি করা যায়। শিলা বলতে থাকে, কিছুই দেখার নেই, সে তোমাদের সম্পর্কে সব ইনফরমেশন জোগাড় করে রেখেছে। তার কাজে সাহায্য না করলে কিন্তু শান্তিতে বাঁচতেও পারবে না, তাই কিছুই করার নেই, আর কোনো চিন্তা করার অপশনও নেই। তার সাথে কাজ কন্টিনিউ করতে হবে আমাদের। শাহেদা এসব শুনে বলে, তাহলে কি এভাবে তার গোলাম হয়ে সারা জীবন থাকবো না কি? এর থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? শিলা তখন বলে, দেখো সে বলেছে 20% দিবে আমাদের, টাকা পেলে সমস্যা কোথায়? তবে একটা কথা, আজ থেকে তোমরা আর ডেলিভারি করবে না, আমার আইডিয়া অনুযায়ী সব হবে। তো তারপরই মালাকে ম্যানেজার করা হয়, আর সব ডাব্বাতে মাদক ভরে নতুন মেয়ে হায়ার করা হয়। তারাই খাবার ডেলিভারি করার মতো করে লোকেশন অনুযায়ী পৌঁছে যায়, আর তাদের এই বিজনেস এভাবে ভালোই চলতে থাকে। এরপর দেখা যায় রাতের বেলা হারিকে জার্মানির জন্য 2 বান্ডিল টাকা দেয় রাজি। হারি তো এটা দেখে খুবই অবাক হয়, আর রাজিকে বলতে থাকে, এতগুলো টাকা কোথায় পেলে? রাজি বলে, বিজনেসে এখন মাও হেল্প করছেন, তাই সেলটা বেশিই হচ্ছে। তাই এটা নিয়ে হারি আর কিছুই বলে না। পরদিন সকালে টিভিতে নিউজ হচ্ছিল সেই মডেলা নিয়ে, যার মধ্যে বলা হচ্ছিল এটা কতটা ভয়ঙ্কর একটা ট্যাবলেট। এদিকে আজ শাহেদার দেওয়া বাসা থেকে তাদের টাকার সোফাটা বাইরে বের করা হয়, কারণ ঘরে পানি ঢুকে আছে, আর এই সোফা একেবারেই ভাঙা চোরা ছিল। রাজিরা তো এই সোফা দেখে বলে, দুনিয়ার সবচেয়ে দামি সোফা, এটা রাখবো কোথায়?
আসলে এই সোফার কাভারের মধ্যেই তো লাখ লাখ টাকা আছে, তাই তারা বুঝতে পারছে না কিভাবে এটা নিবে। তারপরে শাহেদা এই সোফাকে নিয়ে আসে ভারুনার শপে আর সেটাকে সুন্দর করে সেট করে রাখে। যেহেতু ভারুনা ঠিকঠাক ভাড়া দেয় না, তাই সে কোনো প্রশ্নও করতে পারবে না তাদেরকে, আর এই সুযোগটাই তারা নিয়েছিল। এদিকে চাকু কল করে শিলার ফ্রেন্ড মৌসুমীকে। সে বলতে থাকে একজন বলছিল কেউ মাল বিক্রি করছে অন্য কারো। মৌসুমী বলে মিথ্যা বলছে, আমি ওয়াদা করছি পরের মাস থেকেই সেল বেড়ে যাবে, আমি চেষ্টা করছি। চাকু বলে ঠিক আছে, এই কনফিডেন্সটাই আমার ভালো লাগে। মৌসুমী তো কল রেখেই একটা লম্বা নিঃশ্বাস নেয়, কারণ সে তো এক মুহূর্তের জন্য ভেবেছিল সব শেষ। এদিকে শাহেদা ভারুনাকে বলে তোমার টাকার দরকার ছিল না, আমি দিচ্ছি, এখানে 50 লাখ আছে, তুমি তোমার ঋণ শোধ করতে পারবে, তবে তার বদলে এই টাকা থেকে একটা অংশ প্রতি মাসে আমাদের অ্যাকাউন্টে পাঠাতে হবে। তারপরে সেখানে শিলা আসে আর এসেই বলে দেখো, টাকার প্রয়োজন সবচেয়ে বেশি তোমার, তুমি চাও টাকা হোক তোমার, তাহলে আজ গড তোমার টাকা পাওয়ার ইচ্ছাটাও পূরণ করছেন, তো রাজি হয়ে যাও আমাদের কথায়, তোমাকে কাল পর্যন্ত সময় দিচ্ছি, আমাকে ভেবে জানিয়ে দিও। কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। রাতে ভারুনা টাকাগুলো দেখছিল, তারপরে শঙ্কর কলিং বেল বাজায়, তাই সেগুলো সে দ্রুত আলমারিতে রেখে দেয় আর তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। শঙ্কর তখন রেগে বলে একটা দরজা খুলতে এত দেরি হয় কেন? ভারুনা বলে দেখো, আমাকে এরকম মেজাজ দেখাবে না, আমি তোমার কাজের মহিলা না। শঙ্কর বলে তুমি জানো আমি কত স্ট্রেসের মধ্যে আছি, তারপরও এসব বলছো? ভারুনা বলে আমি কিভাবে জানবো, আমাকে তো তুমি কিছুই বলো না। ভিভা লাইফের কি হয়েছে বলো তো, তোমাকে কি গ্রেফতার করা হবে? তোমার কি মনে হয় এই মডেলার কাহিনী আমি জানি না? তো এখানে তো দুজনের মধ্যে এই নিয়ে বেশ বাজে ঝগড়া হয়ে যায়। পরদিনই দেখা যায় কাজে বেরিয়ে যায় মালা আর তার মেয়ে। পথেই দেখা হয় ভারুনার সাথে। ভারুনা তখন তাকে জিজ্ঞেস করে কাজে আসো না কেন? মালা বলে আমি বিজি থাকি ডাব্বার বিজনেস নিয়ে। ভারুনা বলতে থাকে স্যালারি নিয়ে যেও এসে, বুঝলে? মালা তখন বলে আমার লাগবে না, তুমিই রাখো, পারলে আমার ডেলিভারির কাজে জয়েন করতে পারো, কারণ মেয়েদের শর্ট আছে আমাদের গ্রুপে। ভারুনা তখন মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে হারি আজ রাজিকে গাড়িতে তুলে বলে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, কারণ এই অবস্থায় অটোতে করে যাওয়া ঠিক হবে না, বেবির খেয়াল তো আমাদের দুজনেরই রাখতে হবে, তাই না? রাজি শুধু বলে হারি তখন বলে তো আমি যদি রোজ তোমাকে পৌঁছে দেই সমস্যা হবে না তো? রাজি তখন হেসে বলে না। তো রাজি তো খুশি ছিল আজ, কারণ তার হাজবেন্ড অবশেষে বেবিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অন্যদিকে মৌসুমী শিলাকে কল করে আর বলতে থাকে চাকুর তো সন্দেহ হয়ে গেছে আমার উপর, তাই আমি বিজনেসটা বন্ধ করছি। শিলা বলে এভাবে তুই বিজনেস বন্ধ করতে পারিস না, একটা কলই তো করেছে, সমস্যা কি? মৌসুমী বলে দেখ, আমি আগেই শর্ত দিয়েছিলাম যে চাকু সন্দেহ করলেই আমাদের বিজনেস শেষ। এদিকে ভারুনা তার 40 লাখের বেশি দেনা পাওনা শেষ করে, অর্থাৎ সে তাদের কথা মতো কাজ করতে প্রস্তুত। এদিকে শিলাকে কল দিচ্ছিল সাওয়ার কল করে বলে এই সপ্তাহের টাকা কোথায়? শিলা বলে এই মাসে বিজনেস ডাউন যাচ্ছে, তাই পরে দিয়ে দিব। সাওয়ার তখন বলতে থাকে না, এভাবে তো হবে না, আমাকে তো জবাবদিহিতা করতে হবে। শিলা তখন বলে নিজে সামলা টাকা, পরে পেয়েই যাবি, আর তোর থেকে সবচেয়ে বেশি আমি সেল করেছি, বুঝলি? তো এসব বলতে বলতে তো দুজনের মধ্যে ঝগড়াই হয়ে যায়। তো তারপরই রাজিকে আবার তেজার বলে আচ্ছা তুমি কোথায় থাকো? রাজি বলে কাজ করছি তো বিজি থাকি। কেন বলুন তো? তেজা তখন বলে আসলে তোমার মা বাবাকে বলো আমাদের সোসাইটির পুজোয় একটা মূর্তি পাঠাতে, ওনারা তো খুব সুন্দর মূর্তি করেন, আর আমি জানি তুমি মানা করবে না, আমি তো সোসাইটির সবাইকে বলে দিয়েছি। তো রাজি এরপর বাসায় এসে তার বাবা মাকে বলে। হারি এটা শুনে বলে কেন কেন এসবের মাঝে পড়ছো? রাজি বলে উনি মূর্তি বানানোর কাউকে পাননি বলেই তো আবদার করেছেন, তাই না? তো এরপর সে বলতে থাকে আজ অফিসে না গেলে হয় না? হারি বলে আসলে শঙ্কর স্যার নিজে বলেছেন ওনার সাথে ফ্যাক্টরি ভিজিট করতে, তাই আমাকে যেতেই হবে, তুমি একটু অপেক্ষা করো, কাল আমি হসপিটালে নিয়ে যাচ্ছি তোমাকে। রাজি এটা শুনে বলে ঠিক আছে, সমস্যা নেই, আমি একাই চলে যাব। হারি তখন বলে সরি রাজি, কাজটা না থাকলে অবশ্যই যেতাম, তবে পরবর্তীতে ডক্টর দেখানোর ডেট পড়লে আমি অবশ্যই যাব। তো এরপরই দেখা যায় দিল্লি আসে আজিদ, আর সে ওখানে যেও একটা ফার্মাসিতে খোঁজ করে মডেলা নিয়ে। আর এখানে একটা কলমের গায়ে লেখা আজিদ গুগলে সার্চ করে, তখনই বেরিয়ে আসে মডেলা এবং ভিভা লাইফের সম্পর্ক। আজিদ তো এটা দেখার সাথে সাথেই কল করে প্রীতিকে আর তাকে বলতে থাকে আমি খুঁজে পেয়েছি, ওই ভিভা লাইফ কোম্পানির সত্যটা খুঁজে পেয়েছি। আসলে মডেলা পুনের একটা কোম্পানি জিপ্রো থেকে আসে, যার বোর্ড অফ ডিরেক্টরের মাঝে শঙ্কর আছে। প্রীতি তখন বলে সেও এটা জানে,
আজিত এই কথা শুনে জিজ্ঞেস করে, তুই কিভাবে জানলি? প্রীতি বলে, সেটা ছাড়ো, আগে বলো পুনে যেতে কতক্ষণ লাগবে? আজিত বলে, কেন? এইভাবে তো আমি ওয়ারেন্ট বের করে যেতে পারবো না, আগে এই প্রমাণ আমাকে সাবমিট করতে হবে, তারপর। প্রীতি বলে, স্যার ততটা সময় নেই কিন্তু আমাদের হাতে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি খবর পেয়েছি শঙ্কর এই মুহূর্তে ওই পুনের কোম্পানিতেই আছে, তো এটাই সুযোগ একে হাতে নাতে ধরার। আজিত বলে, তবে এইভাবে তো আমার জব রিস্কে চলে আসবে, আমি কি করব তখন? প্রীতি এর উত্তরে বলে, স্যার প্লিজ, এটা কিন্তু আমাদের সুবর্ণ সুযোগ, তাই এটা মিস করবেন না, রিস্ক তো সব জায়গাতে থাকবেই। আজিত তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু বেশি উল্টোপাল্টা কিছু করবে না কিন্তু, আমার সাজানো খেলা তাহলে নষ্ট হয়ে যাবে। অন্যদিকে হারি শঙ্করের গাড়ি থেকে একটা ট্র্যাকার পায়, পরে সেটা সে শঙ্করের কাছে দিয়ে বলে, স্যার কেউ আপনাকে ফলো করছে, সাবধান স্যার। অন্যদিকে রাজিকে কিডন্যাপ করে সাওয়ার, আর ভিডিও কল করে পাঠায় শিলাকে। স্যার বলে, আমি টাকা চাই, যদি আমাকে তুমি টাকা না দাও তাহলে আমি এই মেয়ের কি হাল করব সেটা কিন্তু তুমি ভাবতেও পারছো না। দেখো, সত্যি বলতে আমি অশান্তি করতে চাই না, তাই ভালোই ভালোই আমার টাকাটা ফেরত দিবে, তাহলেই আমি এই মেয়েকে ছেড়ে দিব। শিলা তখন শাহেদাকে কল করে আর কিছু একটা বলে, এরপরই দেখা যায় শাহেদা চলে আসে ভারুনার থেকে টাকা ফেরত নিতে, কিন্তু ভারুনা তো তার আগেই তার দেনা শোধ করে দিয়েছে এই টাকা দিয়ে, এবার সে টাকা কোথায় পাবে? তাই শাহেদা বলতে থাকে, টাকা কোথায় আমার? ভারুনা বলে, আছে, আমি ভেন্ডরকে দিয়েছি, সে আমাকে প্রোডাক্ট দিবে। শাহেদা বলে, আপনি আমাদের টাকা কিভাবে অন্য কাউকে দিয়ে দিলেন? আর আপনি যদি এখন টাকাটা না দেন তাহলে কিন্তু নিজেও জানেন না কোথায় ফাঁসবেন আপনি। আর এরপর দেখা যাবে আমাদের রাজিকে আমরা মৃত অবস্থায় কোথাও পাবো, আমরা সবাই মারা পড়ব, একটু বোঝার চেষ্টা করুন। ভারুনা তখন অবাক হয়ে বলে, কি হয়েছে, তোমরা কি করছো বলো তো? শাহেদা সেই সময় শিলাকে বলে, এই ভারুনা তো কাকে যেন টাকা দিয়ে দিয়েছে, এখন আমাদের রাজির কিছু হবে না তো? টাকা না পেলে আমরা কি করব? শিলা তো এই কথা শুনে একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে কি করবে কি বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। শাহেদা তখন ভারুনাকে বলে যে তারা এই টাকা পেয়েছিল ডাব্বায় মাদক সেল করে, আর এই মাদকের মালিক এখন টাকা না পেলে খুব খারাপ হবে, সে টাকার জন্য হন্যে হয়ে আছে। এদিকে টাকার কথা মৌসুমীকে বলে শিলা, মৌসুমী টাকা ম্যানেজ করে দিয়ে বলে, আমাকে আগে বলবি না রাজির কথা? রাজি তো প্রেগনেন্ট, তাই যা আগে ওকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে আয়, বাকি কথা পরে হবে। অন্যদিকে ফ্যাক্টরি দেখতে আসে শঙ্কর, আর তখনই তার কর্মচারীকে শঙ্কর রেগে বলতে থাকে, আমি বলেছিলাম সবগুলো ব্যাচকে পাঠাতে, তাহলে এখানে এই দুইটা থেকে গেল কেন? কর্মচারী বলে, বিনয় স্যার বললেন যে এবার তো সবটা বুঝতে পারে শঙ্কর, তাই সে আর হারি এক্ষুনি গোডাউন খালি করে দ্রুত আগুন ধরাতে বলে, কারণ এই গোডাউন ভর্তি ছিল সেই মডেলা দিয়ে, কেউ এর প্রমাণ পেয়ে গেলে তো তারাই বিপদে পড়বে। অন্যদিকে শেলা টাকার ব্যাগ নিয়ে আসে সাওয়ারের কাছে, কিন্তু সে বলছিল আরো টাকা তো লাগবে, সেগুলো কোথায়? শিলা বলে, আরো টাকা? আমি তো তোমার হিসেবের বাইরে সেল করেছি, আর এখন বলছো আরো লাগবে? তো তখনই সাওয়ার বলে, দেখ আমি তোর বস, তাই আমার সাথে সেভাবেই বুঝে শুনে কথা বলবি, এবার মাল নে আর এগুলো বিক্রি কর, না হলে রাজিকে শেষ করে ফেলবো, বল কি করবি তো? শিলা তখন মালটা নিয়ে বলে, এবার ছেড়ে দে রাজিকে, এবারের মতো প্লিজ। তারপরেই সাওয়ার তাকে ছেড়ে চলে যায়। শিলাও তখন রাজিকে নিয়ে ফিরে আসে। এদিকে মডেলা ট্রাকে ভরে যাচ্ছিল হারি, সেখানে বসে এই সব দেখে প্রীতি, তাই প্রীতি সাথে সাথে পুলিশ স্টেশনে গিয়ে বলে, এই ট্রাক বর্ডার ক্রস করলেই আপনাদের সবার উপর কিন্তু ইনকোয়ারি বসবে, তাই প্লিজ কিছু একটা করুন আর এটাকে ধরার জন্য হেল্প করুন। তারপরই সবাইকে ট্রাকের নাম্বার দিয়ে দেয় পুলিশ অফিসার, আর ট্রাকটা ধরার জন্য চেকপোস্টও বসানো হয়, কিন্তু থানায় একজন অফিসার এসে এই সব কিছু করতে তাদেরকে আটকায় আর বলে, সবকিছুর একটা প্রোটোকল আছে, তোমার কথায় সেটা ভেঙে দিলেই তো আর হবে না। তো এই সময় আবার এফডিএসিওর কুমার কল করে আজিতকে, সে বলে, তুমি এখানে চেকপোস্ট লাগিয়েছ, কাকে জিজ্ঞেস করে? এই মুহূর্তে সেখানে যাও আর রিপোর্ট করো, আমি এসব ঝামেলা চাই না, বুঝলে? আজিত বলে, আমি তো কিছুই করিনি, আমাকে কেন বলছেন? তখনই প্রীতির ভয়েস পায় সে। প্রীতি বলছিল, স্যার এরা এখান থেকেও মডেলা গায়েব করার চেষ্টা করছে, তাই আপনি আসার আগেই আমি কিছু একটা করছি এদেরকে কোনোভাবে আটকানোর জন্য। এদিকে হারি সেই মডেলা ভর্তি ট্রাককে বাঁচাতে ট্রাকের মধ্যেই একটা মূর্তি নিয়ে চলে আসে ভিভা লাইফ সোসাইটিতে। সবাই তো এই মূর্তি এসেছে ভেবে সেখানে শ্রদ্ধা জানাতে থাকে, আর কেউ তাকে সন্দেহও করে না। এদিকে থানায় এসে রিপোর্ট করে সব ছেড়ে ছুড়ে চলে যায় আজিত।
প্রীতি কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সে বলে না। সে সেখান থেকে চলেই যায়, কারণ প্রীতির এত প্রমাণ জোগাড় করার পরও আজিত কিছুই করতে পারবে না। এদিকে হারি বাড়ি ফেরার পরই তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাজি। হারি এটা দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আমাকে এতই মিস করেছো নাকি? না, অন্য কিছু হয়েছে রাজি, সত্যি করে বলো তো। শিলা তো রাজিকে এইভাবে দেখে সাওয়ারের বলা কথাগুলোই ভাবছিল। তাকে সে যেভাবে হুমকি দিয়েছে, এইসব ভেবে ভেবেই তো তার আর ভালো লাগছিল না। তার অনেক বেশি চিন্তা হতে থাকে। তো এরপরে দৃশ্য আসে 1992 সালের বম্বে শহরে। সেখানে একজন অফিসার গিয়ে মৌসুমীকে বলছিল, কাশি কোথায়? দেখ, কাশিকে বের করে দে, নাহলে তোরা কেউ বাঁচতে পারবি না। মৌসুমী তখন কাশি কোথায় তা কোনোভাবেই বলছিল না, তাই তাকে প্রচুর মারা হয়। তখনই সেখানে কাশি আসে আর এই পুলিশকেই শুট করে মেরে ফেলে। তো সেই কাশিই হচ্ছে আজকে শিলা। বর্তমানে শিলা মৌসুমীকে বলে সাওয়ারকে মারতে হবে, আর সেটা যে করেই হোক, নাহলে সে এভাবেই যন্ত্রণা দিয়ে যাবে সবাইকে। মৌসুমী তখন বলে, আমরা সাওয়ারকে মারতে পারবো না, যদি তার কিছু হয় তাহলে সবার আগে লোক তোর ঘরেই যাবে, তাই এরকম একটা রিস্ক আমি নিতে পারবো না, সরি। শিলা বলে, তাহলে আর কিছু করার নেই, মাদক সেল করতেই হবে, এটা করেই জীবন কাটবে আমাদের। মৌসুমী তখন বলে, আমরা যদি আর একটা প্যাকেটও সেল করি তাহলে চাকু জেনে যাবে, আর তারপরই সে এর সাথে জড়িয়ে থাকা সবাইকে মেরে ফেলবে, বুঝলি? তাই এমনটা আর করা যাবে না। শিলা বলে, সবই বুঝেছি, কিন্তু যদি এবার সাওয়ার টাকা না পায় তাহলে সে যে কি করবে সেটা আমিও জানি না। অন্যদিকে প্রীতি শাহেদাকে বলছিল, আমার জন্য আর একজন শাস্তি পাচ্ছে, এটা আমার ভালো লাগছে না। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু স্যার তো আমার মেসেজও দেখছে না। শাহেদা বলে, সরি বলতে জানো না, আমি শিখিয়ে দিব। এদিকে আজিতকে এক অন্য জব দেওয়া হয়, আর সে কোনো ইনভেস্টিগেশনের কাজ করতে পারবে না। অন্যদিকে ভারুনা আসে রাজির ঘরে। তখন শিলা বলে, আমাদের টাকা কবে রিটার্ন করবে? ভারুনা বলে, রিল্যাক্স, আমি তোমাদের টাকা নিয়ে পালাবো না। শিলা বলে, দেখো, ডেট দাও। ভারুনা তখন বলতে থাকে, যখন টাকা আসবে দিয়ে দিব, এত তাড়াহুড়োর কি আছে? মালা বলতে থাকে, আমাদের সব টাকা উড়িয়ে দিয়েছ, এবার কবে দিবে কে জানে। শিলা তখন ভারুনাকে বলে, দেখো, আসল কথায় আসছি, এই টাকা হচ্ছে মাদক ডিলার সাওয়ারের, তাই তাকে এই টাকাটা দিতেই হবে, না হলে অনেক বেশি ঝামেলায় পড়বো আমরা সবাই। ভারুনা এটা শুনে বলে, তো তুমি কোথা থেকে আর কার থেকে এনেছো এসব? আমি এটা জেনে কি করব? আমার কাছে সিতারা থেকে টাকা আসলেই রিটার্ন করব। শিলা বলে, ঠিক আছে, কিন্তু যখন সাওয়ার সিতারাতে শপিং করতে যাবে তখন আপনার সমস্যা হয়ে যাবে ম্যাডাম। ভারুনা বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? মালা তখন রেগে মেগে বলতে থাকে, তুই যে কাজ করেছিস তার জন্য তো এটা কমই হয়ে যাচ্ছে, আরো বেশি কিছু করা উচিত ছিল। এবার তো মালা আর ভারুনার মধ্যে বেশ ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে বিনয়কে ভালো মতো ধুলায় দেয় শাঙ্কার। পরে হারিকে বলে, সেই মোবাইল টাকার এটা জেনে বের কর, কারণ না হলে গোটা বিষয়টাই হাতের বাইরে যেতে 1 মিনিটও সময় লাগবে না। অন্যদিকে রাজি বলে, আমার কাছে কিছু গোল্ড পড়ে আছে, সেগুলো বিক্রির মাধ্যমে টাকা দিয়ে দেই সাওয়ারকে। পরে সে ভারুনাকে বলে, ভারুনা ম্যাডাম, আপনিও আপনার গোল্ড দিয়ে দিন। শিলা তখন ভারুনাকে বলে, দেখুন, আপনি আমাদের টাকা ফিরিয়ে দিন, না হলে আপনার কাছে হারানোর জন্য কিন্তু অনেক কিছুই আছে, একটা ছোট বাচ্চা, হাজবেন্ড আর সোসাইটির সম্মান। এখন ভেবে দেখুন কি করবেন। এদিকে রাতের বেলা নিউজ দেখে ভারুন। সেখানে ভিভা লাইফ কোম্পানির বিরুদ্ধে একজন সাংবাদিক আর্টিকেল লিখেছিল, এ কারণেই একটা লাইভ মিটিং হচ্ছে। সেখানে বলা হয়, ভৌমিক বলেছিল কোম্পানি জানতো এই মাদকের সাইড ইফেক্টের ব্যাপারে, কিন্তু তাও এটা হরদম সেল হচ্ছে সাধারণ মানুষের কাছে। শাঙ্কার এই কথা শুনে বলে, আমরা ভৌমিক ছাড়া তার হয়ে কিছু বলতে পারি না, কিন্তু এই কেস আমরা কোর্টে লড়ছি, আর সেখানে এই সমস্ত প্রমাণ দিয়ে এসেছি। এদিকে তেজা সেই ট্রাক থেকে স্পিকারগুলো নিয়ে যায়। এটা দেখে তো অনেক বেশি ঘাবড়ে যায় হারি। অন্যদিকে বিনয় আর ভারুনা দেখা করে। ভারুনা বলে, মডেলাকে নতুন করে তৈরি করা হচ্ছে তাই না? যদি এবার কিছু গরমিল হয় তাহলে শাঙ্কার ফাঁসবে, তাই তো? বিনয় বলে, তাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, শাঙ্কার খুব স্মার্ট একজন লোক, যদি আমি তার মতো স্মার্ট হতাম তাহলে আজ তার জায়গায় আমি বসে থাকতাম। তো এখানে কথায় কথায় বিনয় বলে, শাঙ্কার বলল, তুমি তোমার জবে ফিরতে চাও না ছেলের জন্য? বাট দেখো, তুমি কিন্তু খুব ট্যালেন্টেড ছিলে। ভারুনা তখন অবাক হয়ে বলে, কি? শাঙ্কার বলেছে আমি ফিরতে চাইনি, বরং সেই তো কখনো আমাকে ফিরতেই দেয়নি। তো এবার বাড়ি এসে ভারুনা দেখে কোম্পানি থেকে আবারও তাকে রিজয়েন করতে বলছিল, কিন্তু রিজয়েন লেটারের রিপ্লাই করে শাঙ্কার, আর বলে, ভারুনা আর জয়েন করতে পারবে না। ভারুনা তখন শাঙ্কারকে বলে, তুমি আমার লেটারের রিপ্লাই করেছো,
কিন্তু আমাকে জানালে না কেন? শঙ্কর বলে, কারণ তুমি তখন পারতেই না কিছু করতে, আমাদের ছেলে ছোট ছিল, তাই আমিই বলে দিয়েছি। ভারুনা এটা শুনে বলে, আমার বাচ্চার জন্য তো ন্যানি রাখা ছিল, তাহলে তুমি আমার সিদ্ধান্তটা কেন নিলে না? আমার কাছে একবার কেন শুনতে চাইলে না? শঙ্কর এসব প্রশ্নের উত্তরে বলে, কারণ তুমি নিজেকে সামলাতে পারো না। তোমার দিনের শুরুটাই তো হয় 4টা পিলস দিয়ে, আর যদি তুমি ভিভা লাইফ কোম্পানিতে ফিরতে তাহলে আমার রেপুটেশন খারাপ হতো, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। ভারুনা এই সবটা শুনে বলে, তুমি বাইরে তো মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলো, আর নিজের ঘরেই এইভাবে বলছো? শঙ্কর বলে, তুমি কি আমাকে ব্লেম করছো এখন নিজের ক্যারিয়ার নিয়ে? আচ্ছা ধরো আমি তোমাকে ভিভা লাইফে আসা থেকে আটকেছিলাম, কিন্তু যদি তোমার সত্যি ইচ্ছে থাকতো কামব্যাক করার, তাহলে দুনিয়ার যে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতেই তো তুমি যেতে পারতে, সেটা তো যাওনি। তারপর সিতারাতে কি করলে? আমি এতেও ইনভেস্টমেন্ট করেছি তোমার জন্য, কিন্তু কি ফলাফল আসলো? হ্যাঁ, আমরা সবাই জানি কি, 0। তাই দেখো, তোমার ক্যারিয়ার নষ্ট করার পেছনে তুমিই দায়ী, আমি না। এই কথা বলেই শঙ্কর সেখান থেকে চলে যায়, আর ভারুনা তো একা একাই কান্না করতে থাকে। তখনই ভারুনা বারান্দা থেকে নিচে সেই ট্রাকটা দেখতে পায়। এটা দেখেই তো তার সন্দেহ হয়, তাই সে ভৌমিককে একটা ডকুমেন্ট পাঠায়, যা দেখে সেও একটু শকড হয়। পরদিনই ভারুনা আসে শিলার কাছে, এসেই বলে, আমার কাছে টাকা তো নেই, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। গত কিছু বছর ধরে একটা তুষিবি নামের মাদক ফেমাস হয়, যা কোকেন থেকেও বেশি প্রিয় হয় ইয়াং জেনারেশনের কাছে। তো এটা রিসার্চ করার পর বের হয় কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটা তৈরি করত, যাতে সার্জারির পর পেইন কিলারের মতো ইউজ করা যায়। কিন্তু কিছু অসাধু কোম্পানি এটাকে কোকেনের সাথে মিশিয়ে এক্সট্রা ফ্লেভারের এক্সট্রা নেশা তৈরি করে ফেলে, আর এই সবই সেল করছে ভিভা লাইফ। আসলে ভিভা লাইফ আগে এই টাইপের মাদক তৈরি করত আমেরিকার জন্য, তবে আমেরিকা যখন ব্যান লাগিয়ে দেয় এসবে, তখন তারা ইন্ডিয়াতেই অবৈধভাবে সেল করতে থাকে এসব। আমি যেহেতু সেখানে এক টাইমে কাজ করতাম, তাই সব সত্যিটা আমি জানি। শিলা তখন বলে, ওই মডেলার কথা বলছো? ভারুনা বলে, হ্যাঁ। রাজি তখন বলতে থাকে, আপনি কি বলছেন? ভিভা লাইফ থেকে মডেলা চুরি করার কথা? ভারুনা বলে, চুরি করব, তবে ফ্যাক্টরি থেকে নয়। হারি আর শঙ্কর পুনে গিয়েছিল মডেলাকে লুকিয়ে রাখতে, আর আমি যতদূর বুঝেছি সেটা এখন আমাদের ভিভা সোসাইটিতে আছে। রাজি তো এই কথা বিশ্বাসই করে না যে এইসব হারি করেছে, কিন্তু পরে শিলা বলে, আসলে সেজন্যই হারি এত টেনশনে ছিল এই ট্রাকটা নিয়ে। তো আমরা এগুলো হাতে পাওয়ার পর কি করব? ভারুনা বলে, আমরা এক নতুন মাদক বানাবো। একজন সায়েন্টিস্ট আছে যে প্রথম ভিভা লাইফে স্ট্রেভিনল বানিয়েছিল, তাকে দিয়েই সেটা করব। এবার ট্যাগে থাকা স্টিকার ওপেন করে শাহিদা, আর দেখে সত্যি সত্যি সেখানে মডেলা আছে। এরপরে সে শিলাকে কল করে জানায় সে পেয়েছে। তারপরে শিলা বলে, কালকে এই সব কিছু সরাতে হবে। এদিকে ভারুনা ভৌমিকের সাথে দেখা করতে আসে। ভৌমিক বলে, তোমরা তো জানতে যে ফেন্টালিন কতটা ক্ষতিকর, কিন্তু তখন ইনভেস্টিগেশন আটকাতে আমাকে ফাঁসালে, না হলে তখন তোমাদের কোম্পানি রাস্তায় থাকতো। তাই এখন আমার প্রতি ফেক কেয়ার দেখাতে হবে না। এবার বলো, ওই ইমেল কোথা থেকে পেলে? ভারুনা বলে, শঙ্করের কাছ থেকে পেয়েছি। আমার কাছে একটা অফার আছে তোমার জন্য। ভৌমিক বলে, তুমি আসলে চাওটা কি বলো তো? তো এবার ভারুনা তাকে অফার করে নতুন মাদক বানানোর জন্য, কিন্তু ভৌমিক তা করতে মানা করে দেয়। অন্যদিকে প্রীতির ব্যাপারে কিছু করার জন্য হারিকে বলে শঙ্কর, তাই হারি প্রীতির সিসি ক্যামেরা ফুটেজটা ফোনে ভিডিও করে রাখে। অন্যদিকে আজ তারা সেই মডেলা চুরি করার প্রস্তুতি নেয়, কিন্তু ভারুনা শিলাকে বলে, আমি যার কথা বলেছি সে মানা করছে, আমি কি করব? আর হেল্প করতে হয়তোবা পারবো না তোমাদের। শিলা বলে, তুমি আমাকে হেল্প করছো না, বরং আমি তোমাকে হেল্প করছি। তাই যে কাউকে খুঁজে বের করো, না হলে তোমার হাতে আর কোনো উপায় নেই। তো এবার তারা সবাই মিলে অনুষ্ঠানের আড়ালে সমস্ত মডেলা গাড়িতে তুলতে থাকে। হারি এসে তখন জিজ্ঞেস করে, কি নিচ্ছ তোমরা? রাজি বলে, আমার কাজের জিনিস, আমরা করে নিব। তো হারি বুঝতেও পারে না এই সব কি, তাই উল্টো সে হেল্প করে গাড়িতে তোলার জন্য। এদিকে ভারুনাকে কল করে ভৌমিক আর বলে, আমি সেই ইমেলটা চাই, কারণ এই ইমেলটাই প্রমাণ ভিভা লাইফের বিরুদ্ধে যে তারা জানতো এই মাদকের ব্যাপারে। ভারুনা বলে, কিন্তু সেখানে তো নাম আছে শঙ্করেরও। ভৌমিক বলে, হ্যাঁ, কিন্তু এখানে তো সে জড়িয়ে আছে, তাই না? তো রাতে যখন হারি মডেলার প্যাকেটগুলো চেক করে, তখন সে দেখতে পায় সেখানে তো কিচ্ছু নেই, সব খালি। তার তো এবার মাথায় হাত পড়ে যায় এসব দেখে, কারণ পরিকল্পনাটা ছিল তার। এবার শঙ্কর তার কি অবস্থা করবে সেটা ভেবেই তো তার গলা শুকিয়ে যায়। অন্যদিকে আজিত তার নতুন অফিসে এসে বলে, ভিভা লাইফ তাদের যতগুলো মেডিসিন টেস্ট করিয়েছে সেই সমস্ত টেস্ট রিপোর্ট আমার চাই, আমি একটু দেখব। এদিকে রাজি হারিকে বলে, হারি তোমার কি আজকাল খাবার ভালো লাগছে না?
হারি বলে না তো, ঠিক আছে, কেন বলো তো? রাজি বলে না, তুমি আজকাল খাবার খাচ্ছ না, সব ফিরিয়ে আনছো, তাই বলছি আর কি। হারি তখন বলে আসলে অফিসে খুব অশান্তি চলছে, তাই সময় পাচ্ছি না, কারণ শঙ্কর স্যারের একটা ফাইল আমার থেকে ডিলিট হয়ে গেছে। রাজি তো তখন কান্না করতে করতে বলে এই সব আমার জন্য। হারি বলে আরে তোমার জন্য কি হবে, আমি সব সামলে নিব, ভেবো না তো, আর টিফিনও খেয়ে নিব, কান্না করো না। তারপরে রাজি কাজে আসে, আজ সেখানে ভৌমিকও আসে। এরপরই তার মাদক বানানোর রুম দেখায়। অন্যদিকে হারি কল্পনা করে সে শঙ্করকে বলছে, স্যার আমি মডেলা ডিস্ট্রয় করিনি, আমি ভেবেছিলাম কোম্পানির টাকা বেঁচে যাবে, আমার জার্মানি যাওয়াও হয়ে যাবে, কিন্তু সেটা চুরি হয়ে গেছে স্যার। তো তারপরে তো শঙ্কর তাকে খুব মারে। এইসব কল্পনা করেই হারি আর সত্যিটা শঙ্করকে বলে না। শঙ্কর বলে তুমি পুলিশ অফিসারের মোবাইলটা সাবধানে রেখো, কাজে আসবে। অন্যদিকে আজিদ কিছু প্রমাণ পেতে শুরু করে ভিভা লাইফ সম্পর্কে, যেগুলো জোরদার হতে চলেছে শঙ্করের উপর এবং তার কোম্পানির উপর। এদিকে ভৌমিক সেই মাদক বানানো শুরু করে, তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করছিল রাজি। রাজিও তার থেকে শিখে যাচ্ছিল কিভাবে এই মাদক বানাতে হয়। বারণের পর ভৌমিককে সেই মেইলটা দেয় আর বলে আমি বিশ্বাস করেই দিচ্ছি তোমাকে, এটা একমাত্র তুমি তোমার লয়ারের সাথেই শেয়ার করবে, ঠিক আছে? ভৌমিক বলে হ্যাঁ বারুনা, বিশ্বাস করো, আমি অন্য কিচ্ছু করব না। তখনই সেখানে শৈলা এসে ভৌমিককে বলে এখানে তো আগের মাদক আর এই নতুন মাদক দুটোই সেম, তাহলে নতুন মাদক মানুষ কেন বেশি দামে কিনবে? ভৌমিক বলে সেটা তোমরা জানো, আমার কাজ ছিল মাদক বানিয়ে দেয়া, আমি দিয়েছি। এই বলে ভৌমিক চলে যায়। তো এবার দেখা যায় বাজারে সাওয়ার আসে আর রাজিকে ডিস্টার্ব করতে থাকে আর তাকে হুমকিও দেয়। তখনই সেখানে হারি আসলে সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। হারি তখন জিজ্ঞেস করে কে ছিল সে? রাজি রাজি বলে কেউ না, কাস্টমার। সে আসলে হারিকে কিছুই বুঝতে দিতে চাইছিল না। এদিকে ভৌমিক বারুনাকে বলে আমি আমার লয়ারের সাথে কথা বলেছি আর সে বলেছে শঙ্করের ল্যাপটপ থেকে চুরি করা প্রমাণ কোর্টে দেয়া যাবে না, যদি তুমি এসে সাক্ষী দাও তাহলেই সম্ভব। বারুনা বলে কত টাকা চাই তোমার? ভৌমিক বলে বারুনা আমি এসব টাকার জন্য করছি না, তো প্লিজ যাও, আমি তোমার মাদক বানানোর কাহিনী থেকে এবার একেবারে আউট। অন্যদিকে শাহেদা আর মালা নতুন মাদক ট্রাই করার কথা ভাবে, এটা দেখার জন্য যে এই মাদক কতটা অ্যাডিকটিভ। এদিকে ভৌমিককে কাজে আনার জন্য তার মাদক বানানোর ভিডিও দেখায় শীলা আর বলে যদি তুমি কাজে না ফেরো তাহলে আমি এটা তোমার স্ত্রীকে দিয়ে দিব, আর তোমার স্ত্রী নিশ্চিত তার সন্তানদের একজন মাদক ডিলারের আশেপাশেও রাখবে না। ভৌমিক তো এবার এসব শুনে খুব রেগে যায়, কারণ এরা যে তাকে ব্ল্যাকমেইল করবে তা তো সে ভাবতেই পারেনি। এদিকে মাদক খেয়ে মালা এবং শাহেদা তো পাগলই হয়ে যায় প্রায়। রাজি তো এদেরকে এই অবস্থায় দেখে খুব বকাবকি করে। অন্যদিকে দেখা যায় ভৌমিক বারুনাদেরকে ফলো করছিল মিসেস তেজা। তো ভৌমিক এসে ভাবছিল যে কিভাবে এই নতুন মাদক প্যাকেজ করা যায়। তখনই কালার চেঞ্জিং করার কথাটা বলে রাজি, যাতে করে ইউনিক হয় ব্যাপারটা, আর তখন এটার প্রাইসও বেশি রাখলে কেউ প্রশ্নই করতে পারবে না। তখনই ভৌমিক বলে হ্যাঁ আমরা কালার ইউজ করতে পারি। এবার তাদের নতুন কাজের কালার চেঞ্জিং শুরু হয়। অন্যদিকে প্রীতি আজিদকে ভয়েসে বলে ওই যে ভৌমিক আছে না, তাকে আমি আজ হাতে নাতে ধরতে যাচ্ছি। আজিদ তখন আর কিচ্ছু বলে না, কারণ প্রীতি তো আর কারো কথাই শুনবে না, সে তো যা করার তা করবেই। তো এদিকে বারুনাও ভুলে সেই মাদক মেশানো পানি খেয়ে ফেলে আর সেও তখন নিজের হুঁশ হারিয়ে বসে থাকে। শাহেদা আর মালা তাকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদেরও তো এখনো পুরোপুরি নেশা কাটেনি। রাজি হঠাৎ করে এসে তখন শীলাকে বলে মা বাইরে পুলিশ। তখন বাইরে প্রীতি অপেক্ষা করছিল। শীলা বলে মালাকে কল করো। এবার তো মালাকে কল করে যায় সে, কিন্তু মালার তো কলই রিসিভ হয় না। তখনই প্রীতি একবার মালাদের রুমে কলিং বেল দিচ্ছিল, তো আরেকবার রাজিদের। শীলা তো ভেবেই নেয় যে প্রীতিকে চাকু দিয়ে মেরে ফেলবে সে, তাই সে বের হতেই যাবে, ঠিক তখনই শাহেদা বের হয়ে যায়। আর যেহেতু শাহেদা আর প্রীতি একে অপরকে পছন্দ করত, তাই শাহেদা তাকে খুব সহজেই সামলে নেয় আর বলে আমি এসেছি চেক করতে। প্রীতি তখন বলে তো ওই ব্যাগটা কার? শাহেদা বলে এটা তো আমারই ব্যাগ, চলো চলো আমরা যাই, এভাবে কারো খালি বাসায় আসতে নেই। শাহেদা পরে প্রীতিকে কোনো রকমে ম্যানেজ দিয়ে চলে যায়। তো শীলাও পরে কিচ্ছু করে না, সেও শান্তির নিঃশ্বাস নেয়। এদিকে বারুনা তো নেশার ঘোরে বমি করে ফেলে। মালা তখন বসে বসে বলে আচ্ছা আপনি এই ভেজালে কেন আসলেন বলুন তো? আপনার লাইফে কি কোনো সমস্যা আছে? আপনার তো আছেই সবকিছু, ঘর আছে, টাকা আছে, গাড়ি আছে, ছেলেও আছে, আর ছেলে ভালো স্কুলেও যাচ্ছে। এই সিতারা যদি ডুবেও যায় তাহলে কি হবে আপনার? কিছুই না।
ভারুনা বলে, আমি এখানে এসেছি কারণ আমি জানি মানুষ কি ভাবে। যদি সিতারা লাভ করে তাহলে হাজবেন্ডের সুনাম, আর যদি লস করে তাহলে আমি তার টাকা নষ্ট করেছি। আমার কষ্টটা কেউ দেখে না, এমনকি শাঙ্কারও না। সবাই আগে চলে গেল, কিন্তু আমি তো এই কাজের মহিলার সাথে বসে বিজনেস করছি। মালা তখন বলে, কাজের মহিলা করতে থাকো কেন? আমি তো আমার কষ্টে টাকা ইনকাম করছি, তাই না? তোমার মতো ফ্রিতে তো আর পাই না। ফ্রিতে যখন কেউ সম্মান পায় তখন তার দাম জানে না কত। ভারুনা বলে, এইসবের কি মানে? যদি নিজের বাড়িতেই সম্মান না মেলে? মালা বলে, এসব রাখো, আর পানি খেয়ে নাও, ভালো লাগবে। ভারুনা তখন বলে, থ্যাঙ্কস। অন্যদিকে শিলা আসে সাওয়ারের কাছে, এসেই বলে, সোহাম তোমার ছেলে তাই না? সে আমার হাতের রান্না বেশ পছন্দ করে। আমি তাকেই আজ ডেলিভারি দিয়ে আসলাম আমার নতুন মাল। সাওয়ার তো ভয় পেয়ে তার ছেলেকে কল করে আর বলে, সোহাম তুই ডাব্বা খাবি না, এখনই দূরে রাখ। তারপরে সাওয়ার বন্দুক তাক করে শিলার দিকে। শিলা বলে, চিন্তা করিস না, আমি সেখানে কিছুই মিশিয়ে দেইনি, আর তুই আমার কিছু করতে পারবি না, কারণ তোরও একজন মালিক আছে যাকে তুই টাকা দিস। এবার ভেবে দেখ, আমাকে মারলে তোর 4 কোটি তো যাবে, তারপর তোর মালিক তোর সেলফি তুলবে গলা কেটে। শেষবারের মতো বলছি, ব্যবসার কথা ব্যবসা পর্যন্তই রাখ। আবারও যদি ফ্যামিলিকে টেনে আনার ভুল করিস তাহলে পরবর্তী কল সোহামের স্কুল থেকেই আসবে। তো এরপরই এই সব কাহিনী শুনে মৌসুমী বলে, সত্যিই 30 বছর হয়ে গেছে, কিন্তু তুই আজও একই রকম আছিস শিলা। তোকে দেখে পুরনো সেই জেদি শিলার কথাই মনে হচ্ছে। শিলা বলে, তুই এই মাদক দুনিয়া ছাড়তে চাস? মৌসুমী বলে, কিভাবে সম্ভব? শিলা বলে, সম্ভব, যেভাবে আমি নতুন পরিচয়ে নতুন জায়গায় এসেছিলাম সেভাবেই সম্ভব, তবে তার জন্য অনেক টাকা প্রয়োজন, আর এই নতুন মাদকই সেই টাকা এনে দিবে। মৌসুমী বলে, কত করে সেল হবে? শিলা বলে, 10,000 বা তার বেশি। মৌসুমী তখন বলতে থাকে, কোকেইনের দামে? শিলা বলে, কোকেইন তো অনেকেই সেল করে, কিন্তু এই মাদক একমাত্র আমি করব, তাই মার্কেট হবে আমার দামের উপর, আর তার মধ্যে 50% তোর, 50% আমার। 3 মাস আর অপেক্ষা কর, তারপরই তুই টাকা নিয়ে নতুন পরিচয়ে দূরে চলে যাবি। তো এরপরই সেই মাদক সেল শুরু হয়, খুব লাভও হতে থাকে। রাজি তো জার্মানিতে বাড়িও দেখছিল। মালা তার মেয়েকে 1 গাদা টাকা দিয়ে স্কুলেও ভর্তি করে। শিলা আর মৌসুমী তো একসাথে ঘোরাফেরা করে আর বেশ আনন্দে সময় কাটায়। এভাবে তাদের দিন ভালোই যেতে থাকে। আজ শাহেদা প্রীতির জন্য সিতারা থেকে একটা ড্রেসও গিফট করে। তখন প্রীতি বলে, এই ভারুনাকে কি তুমি চেনো? সে কি কাল তোমার সাথে ছিল? শাহেদা বলে, না তো, সে কেন আমার সাথে থাকবে? আমি তাকে চিনতাম, কারণ কিশোরের ক্লায়েন্ট ছিল। প্রীতি বলে, আচ্ছা দেখো তো, ভৌমিক নামের এই ছেলেকে চেনো কিনা, তাকে কোথাও দেখেছো কিনা? শাহেদা বলে, আমি কোথায় দেখব, আমি সত্যিই চিনি না এদের। তখনই আজিত কল করে আর প্রীতি তার সাথে কথা বলতে চলে যায়। প্রীতি আর আজিত এরপর দেখাও করে। প্রীতি তাকে সরি বলে যা হয়েছে তার জন্য, কিন্তু আজিত তো আর রেগে নেই, কারণ এই ট্রান্সফার হয়েছে বলেই সে একটা নতুন লিড খুঁজে পেয়েছে ভিভা লাইফের বিরুদ্ধে। আজিত একটা রিপোর্ট দেখিয়ে বলে, ভিভা লাইফ 2022 সালে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে 3000-এর বেশি লোকের উপর মাদক অ্যাপ্লাই করেছে, যার মধ্যে অর্ধেকের মতো মানুষ বেঁচে নেই। প্রীতি বলে, এতগুলো মানুষ মেরে দিল? আজিত বলে, টুইস্ট তো এখানেই, অর্ধেকের মানুষ মারা যায় 2022 সালের আগেই বিভিন্ন রোগে, অর্থাৎ তারা রিপোর্ট করার জন্য বিভিন্ন নামের আলাদা আলাদা আইডি কার্ড করে, আর এভাবে বিভিন্ন লোকের নাম এন্ট্রি করায়, যার মানে তাদের সম্পূর্ণ ক্লিনিক্যাল ট্রায়ালটাই ছিল ফেক। প্রীতি এসব শুনে বলে, কিন্তু এর জন্য প্রমাণ লাগবে তো, যে নিশ্চিত করবে এই ট্রায়াল ফেক ছিল। আজিত বলে, সেটা সেই নিশ্চিত করতে পারবে যে ওইখানে কাজ করত। প্রীতি তখন বলে, কে? ভৌমিকের কথা বলছেন? আজিত বলে, হ্যাঁ। তো এদের সমস্ত কথা পাশে বসেই শুনছিল হারি। অন্যদিকে চাকুকে তার লোকেরা রাজিদের টিমের ছবি দেখায় আর বলে, এই সেই মহিলারা যারা এই মাদক সেল করছে। চাকু সেইলার ছবি দেখে বলে, এই মাদার ইন্ডিয়া আবার কে? অন্যদিকে আজ শিলাদের মাদকের মতো কিছু রিপোর্ট এসে পড়ে আজিদের হাতে। সে ভাবছিল এই সবুজ কালারের নতুন মাদক আবার কোথা থেকে আসছে। এদিকে শঙ্করকে সমস্তটা বলে ফেলে হারি। তাই শঙ্কর এবার কল করে ভৌমিককে আর বলে, তোমার উপর থেকে ভিভা লাইফ সব কেস তুলে নিবে, এবার দেখো কি করবে তুমি। ভৌমিক বলে, নিজে পড়েছ বিপদে তাই এমন বলছো। শঙ্কর বলে, তুই নিজের বিপদ দেখ, আমারটা আমি সামলে নিব। অন্যদিকে ভারুনাকে তার ফাইন্যান্স সামলানো পার্টনার বলে, এইসব সেলের রিপোর্ট তো ফেক, এতগুলো সেল কোথা থেকে আসছে? ভারুনা বলে, তুমি তোমার কাজ করো, আমার কাজ আমাকে শেখাতে আসবে না। তো তার পার্টনার বলে, আমি তাহলে করছি না, কিন্তু সময় থাকতে থেমে যাও, অন্য কেউ তোমার সিক্রেট জানার আগে।
তো ভারুনা টাকাকে বৈধ করতে নিজের শপে ফেক সেলিং এর রসিদ করত, আর এটাই তার ফাইন্যান্স পার্টনার ধরে ফেলে। এবার তো ভারুনা একটু চিন্তায় পড়ে যায় যে এভাবে কতদিন সে চালাবে। তাই এই বিষয়ে ভারুনা শিলার সাথে কথা বলে। সে বলে, আমাদেরকে সিতারা আরো বড় করতে হবে, না হলে এইভাবে বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। শিলা বলে, আমরা তোমার সিতারা বাড়াতে বসিনি, আমাদের লাভ নিয়েই আমাদের কাজ। রাজি তখন বলে, কি বলছো মা, আমরা এসব করছিলাম তো যাতে করে সাওয়ারের টাকা ফেরত দিতে পারি, কিন্তু এখন তো সব দিয়ে দিয়েছি, তাহলে আর কি দরকার এই কাজ করার। এরপর সে মালাকে বলে, মালা, আমরা আমাদের ডাব্বা বিজনেস নিয়েই হ্যাপি তো, তাই না? মালা তখন কিছুই বলে না, অর্থাৎ সেও এত টাকার মাদকের বিজনেস থেকে বেরিয়ে আসতে চাইছে না। সেখানে উপস্থিত কেউই বিজনেস ছাড়তে নারাজ। অন্যদিকে আজিদ আসে ভৌমিকের কাছে, তাকে সেই ফেক রিপোর্টগুলো দেখায়। ভৌমিক তো রেগে মেগে বলে, তাহলে আমাকে কেন এইসব দেখাচ্ছ? আজিদ বলে, আচ্ছা, তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে আইন তোমার পক্ষে আসবে, তোমার নামে যত ফেক কেস আছে সব শেষ হয়ে যাবে। ভৌমিক বলে, সবাই জানে যার হাতে পাওয়ার থাকে তার হাতেই আইন, সবকিছু কিনে রেখেছে ভিভা লাইফ, তাই তো এই কেসগুলো কখনো আদালতে ওঠেইনি। আর তাছাড়া তারা আমাকে বলেছে সব কেস তুলে নিবে। আজিদ বলে, আপনি কিভাবে তাদের আবার বিশ্বাস করবেন? এত কিছু করার পরও একবার এই রিপোর্টগুলো দেখে আমাকে জানান। এদিকে রাতের বেলা রাজি শিলাকে বলে, আমরা খুব জলদি জার্মান যাব, আর তুমিও যাবে মা। শিলা বলে, আর এখানের বিজনেস কে সামলাবে? রাজি বলে, আমরা করব না এসব, খুব দূরে চলে যাব, যেখানে কারো কোনো ভয় থাকবে না। শিলা তখন বলে, ভয় পালিয়ে গিয়ে কমে না, বরং ফেস করলে কমে। রাজি তখন বলে, আমি আর পারবো না এসব করতে, আমার জীবনের সবকিছু একটু ঠিক হতে চলেছে, এখন তুমি এসব কেন করছো মা? সমস্যাটা কোথায়? শিলা বলে, কারণ এই ঘর সংসার তোমার সাথে যায়, আমার সাথে নয়। আমি ঘর সংসার করার জন্য তৈরিই হইনি। তো তারপরই সেখানে হারি আসলে তাদের ঝগড়া থামে। পরে রাজি বাইরে এসে কল করে সাওয়ারকে কিছু কথা বলার জন্য। এদিকে ভৌমিক সিদ্ধান্ত নেয় শাঙ্কারকে আর বিশ্বাস করবে না এবং সাপোর্ট করবে আজিদকে। সে শাঙ্কারকে কল করে বলে, আমাকে আর কখনো কল দিবে না, কারণ আমি তোমাকে আবারও বিশ্বাস করছি না। এদিকে প্রীতি আজিদকে বলে, আচ্ছা, ভৌমিক আর ভারুনা মিলে আছে তাই না? এমন নয় তো সেই তার স্বামীর বিরুদ্ধে প্রমাণ তাকে দিয়েছে? আজিদ বলে, কি বলছো? সে কেন তার স্বামীর বিরুদ্ধে প্রমাণ দিবে? তো প্রীতি বলে, এফডিএসসিও তো বিক্রি হয়েই গেছে, তাই যদি ইমেল এবং ছবি মিডিয়ায় জার্নালিস্ট আদিতি লিক করে তবে এফডিএসসিও বাধ্য হবে অ্যাকশন নিতে। কি বলেন রাজি? আজিদও বলে, হ্যাঁ। তো আদিতি এবার ভিভা লাইফ কোম্পানিতে কল করে আর বলে, আমরা একটা প্রমাণ পেয়েছি, ভিভা লাইফ কোম্পানি ফেক ট্রায়াল করেছে, তো এটা আমরা পাবলিশ করতে যাচ্ছি, যদি আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন। শাঙ্কার বলে, এসব আমাদের এক্স কর্মচারী টাকার জন্য করছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা। আদিতি বলে, এটাই কি আপনাদের স্টেটমেন্ট? শাঙ্কার বলে, হ্যাঁ। অন্যদিকে সিতারা শপে আসে প্রীতি ভারুনাকে বলে, আমি শাহেদার ফ্রেন্ড, আপনি তো ভিভা লাইফ কোম্পানিতে জব করতেন তাই না? তাহলে সেখানের এক্স কর্মচারীদের সাথে তো নিশ্চয়ই আপনার যোগাযোগ আছে। ভারুনা বলে, হ্যাঁ আছে তো, একই সোসাইটিতে থাকি যখন, তখন কথা তো হয়ই। প্রীতি বলে, ভৌমিক বসু আপনার কলিগ ছিল তাই না? ভারুনা বলে, হ্যাঁ ছিল, কিন্তু এটা আপনি কিভাবে জানেন? প্রীতি বলে, তার সাথে কি কথা হয়? ভারুনা বলে, সে তো এখানে থাকে না। তো তারপরই প্রীতি দেখে এখানে সেই ব্যাগটা আছে, যেই ব্যাগটা সেদিন শাহেদা নিজের দাবি করেছিল। প্রীতি তো এবার ভালো করেই বুঝতে পারে যে ওই দিন শাহেদা ভারুনার সাথেই ছিল আর সে মিথ্যা বলেছে। অন্যদিকে আজ অনুষ্ঠান ছিল রাজির বাচ্চা হবে বলে। তখনই হারি রাজিকে বলে, আজকাল ডাব্বার বিজনেস কে সামলায়? রাজি বলে, মালা সামলায়। হারি তখন বলতে থাকে, আমি গিয়েছিলাম তোমার সেই এলাকায়, মানে সার্গেল সিদ্দিকে। এই কথায় তো ঘাবড়ে যায় রাজি। তখনই শিলা এসে বলে, কি হয়েছে? হারি বলে, আমি সার্গেল সিদ্দিকে গিয়েছিলাম। রাজি গাড়ি থেকে নেমে অটোতে করে সেখানে যায়। তবে আমি গার্ডকে জিজ্ঞেস করে জানতে পারি তোমরা সেখান থেকে কিচেন পাল্টে ফেলেছ, তো কবে এসব করেছ বলতে আমাকে। শিলা বলে, আসলে রাজি সারপ্রাইজ দিবে ভেবেছিল তোকে, তাই বলা হয়নি। হারি তখন বলতে থাকে, আচ্ছা তোমরা আমার থেকে কি লুকিয়ে রাখার চেষ্টা করছো বলো তো, একদম সত্যি করে বলবে। তখনই রাজির মা বাবা এসে পড়ে, তাই আর কিছুই বলে না হারি। এদিকে ভারুনা অনুষ্ঠানে পায় শাহেদাকে আর বলে, তোমার স্পেশাল ফ্রেন্ড প্রীতি সিতারা এসেছিল ড্রেস নেওয়ার বাহানা করে, এসেই ভৌমিকের ব্যাপারে জিজ্ঞেস করেছে। দেখো তোমাদের দুজনের মধ্যে যা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে, তাই এই সম্পর্ককে এখনই শেষ করো, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে, কারণ সে কিন্তু পুলিশ অফিসার, এই কথাটা মাথায় রাখবে। তো এসব বলেই ভারুনা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই সাওয়ার কল করে শিলাকে আর বলে, তোর সব কিছু একজন চুরি করে নিয়ে গেছে আর তুই ঘুমে।
এবার দেখা যায় সাওয়ার সব মাদক চুরি করে নিয়েছে। শিলা তখন বলতে থাকে, কি চাই তোমার? স্যার বলে, তোকে আমার আর প্রয়োজন নেই, আমার কথা এখানেই শেষ। তো অন্যদিকে আজিত এসে কুমারকে রিপোর্ট দেখায়, কিন্তু কুমার বলে, এইসব এত বছর আগের রিপোর্ট নিয়ে এখন আসার কি দরকার, ছেড়ে দাও না। কিন্তু তারপরও যখন আজিত ইনসিস্ট করছিল তখন কুমার বলে জবটাই ছেড়ে দিতে। আজিত এখানে আসার পরপরই আদিতিকে বলেছিল, আমি এসেছি, তুমি কল করো তাকে। তো আজিত অফিসের বাইরে আসে, তখন আবারও কুমার এসে বলে, এই সব কি, তুমি মিডিয়াকে বলেছ? আজিত বলে, কই না তো স্যার, আমি কারো কাছে এখন পর্যন্ত যাইনি। কুমার তখন বলে, আমাকে আদিতি কল করে বলেছে আর্টিকেল করবে রিপোর্ট নিয়ে। আজিত বলে, আপনি তাকে কল করে বলুন আমরা এই কেস দেখব এবং সেই কেসটা আমার আন্ডারে থাকবে। কুমার তখন বলে, এইসব কি করছো তুমি? আজিত বলে, স্যার আমি আপনাকে ব্ল্যাকমেইল করছি, আর আপনি হবেনও। অন্যদিকে হারি রাজিকে বলে, এবার বলো কি লুকিয়ে রাখছো তুমি? রাজি তখন বলে, আমরা আসলে ডাব্বায় শুধু খাবার সেল করি না, বরং সেটাতে আয়ুর্বেদিক ওষুধও দেই। হারি বলতে থাকে, তোমার কি মাথা খারাপ? এই সব কি? রাজি বলে, তবে আর সেল করব না, আমি এটা বন্ধ করে দিব। তখন হারিকে শাঙ্কার কল করে, কারণ আর্টিকেল পাবলিশ হয়ে গেছে অলরেডি। তাই হারি তাড়াতাড়ি অফিসে চলে যায়। আর রাজি শিলাকে বলে, মা এভাবে ভয়ের সাথে আমি আর থাকতে পারছি না, আমি এই বিজনেস বন্ধ করবই। শিলা তখন বলে, তুই কি ভাবছিস, তুই বললেই বন্ধ হবে এসব? এই বিজনেস আমার কথায় বন্ধ হবে, যখন আমি চাইবো তখন বন্ধ হবে। রাজি বলে, ঠিক আছে তাহলে একাই সামলে নাও, আমি আর থাকছি না এসবে। তো এরপরই টিভি নিউজ হয় ভিভা লাইফ কোম্পানি নিয়ে। ভৌমিকের স্টেটমেন্টের উপর, তার প্রমাণের উপর অনেক কিছুই বলা হয় নিউজে, যা দেখে পুরোই মাথা খারাপ হয়ে যায় শাঙ্কারের। এদিকে আজিত আজ ভৌমিককে মিঠাই মাদক দেখায়, আর এই মিঠাই মাদক হচ্ছে সেই মাদক যা ভৌমিক মডেলা দিয়ে তৈরি করে দিয়েছিল শিলাদের। আজিত বলে, আমি টেস্ট করে দেখেছি, একেবারে সব উপাদান মডেলার, আর নাম দিয়েছে মিঠাই। এটা নতুন ট্যাবলেট হিসেবে সেল হচ্ছে, আর আমি নিশ্চিত ভিভা লাইফ কোম্পানিরই কোনো কর্মচারী হবে, নাহলে এটা মডেলার উপাদান দিয়ে তৈরি হতোই না। এখন কে এই নতুন গ্রুপ সেটা বের করতেই হবে। ভৌমিক তো ভয় পেয়ে যায়, কারণ সে এটা তৈরি করেছে, তাই এটা জানতে পারলে তো সেও বাজেভাবে ফেসে যাবে। আজিত তখন বলে, আপনার কি মনে হয় কে হতে পারে? ভৌমিক তো ভয় পেয়ে পেয়ে বলতে থাকে, আমি কিভাবে বলবো, আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আর আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আজিত তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই, থ্যাঙ্কস। অন্যদিকে আজ চাকুর লোক এসে সবাইকে বলে তার সাথে যেতে, না হলে সে বন্দুক চালিয়ে দিবে। তো তারপরে চুপচাপ গাড়িতে ওঠে রাজি, মালা, শিলা, শাহিদা আর ভারুনা। এদিকে আজ কনফারেন্স মিটিং শুরু হয় শঙ্করকে নিয়ে, কারণ সেই ইমেলটা তার থেকেই লিক হয়। শঙ্কর বলছিল, আমি সত্যিই জানি না কিভাবে এটা হয়েছে, আমি নিশ্চিত এটা অন্য কারো কাজ। তবে শঙ্করের কথা তার বস মোটেই শোনে না, আর এই সমস্তটার দেখভালের দায়িত্ব দেয়া হয় বিনয়ের কাছে, যাকে একেবারেই পছন্দ করে না শঙ্কর। তাই তো শঙ্করের রাগ আরো বেশি বেড়ে যায়। এদিকে চাকুকে দেখেই তো শিলা বলে, তুমি আমাদের থেকে কি চাও? হ্যাঁ, কেন নিয়ে আসলে? চাকু তখন বলে, প্রশ্ন হচ্ছে তোমরা আমার থেকে কি চাও, হয়তোবা আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। রাজি তখন বলে, হেল্প করতে কি কেউ এইভাবে জোর জবরদস্তি করে নিয়ে আসে? এটা কেমন কথা? চাকু বলে, ও সরি, তবে আপনাদের যখন ইচ্ছা আপনারা যেতে পারেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব আমাকে 2টা ঘন্টা সময় দিন। আমাকে 2 ঘন্টা সময় দিলে আমি নিশ্চিত আপনার কাছে আমার প্রপোজাল পছন্দ হবেই। তো তারপরই তাদেরকে ফার্ম ঘোরাতে নিয়ে যায় চাকু, আর বলতে থাকে, আমার 20 বছর সময় লেগেছে নিজের এমডিওর বিজনেস দাঁড় করাতে, মানে মাদকের বিজনেস আর কি। মার্কেটে কত কষ্ট করে আমি সব জায়গা হাতের মুঠোয় আনি, মুম্বাইও ছিল তাদের মধ্যে একটা, কিন্তু সেখানে ডাব্বা বিজনেস আমার লাক খারাপ করে দেয়। তাই আমি ভাবলাম এই ডাব্বা টিমের সাথে তো মিট করতেই হবে। শিলা বলে, তাহলে তুমি কি আমাদের প্রোডাক্ট কিনতে চাইছো? চাকু তখন বলে, আন্টি আপনি কি আমাকে মিডল ক্লাস ভাবছেন? আমি আপনার প্রোডাক্ট কিনছি না, আমি আপনাদেরকে কিনতে এনেছি, বুঝতে পারলেন? আপনাকে সবার বিরক্ত করে তাই না? সে আর বিরক্ত করবে না, আমি তার ঠিকানা লাগিয়ে দিব, আর সাপ্লাই নিয়ে ভাববেন না, আমি দেখে নিব সেই সব কিছু। শিলা তখন বলে, সবই যখন করবে তাহলে আমাদেরকে কেন ডাকলে? চাকু বলে, হ্যাঁ কারণ এতেই তো মজা। ভারুনা বলতে থাকে, যদি আমরা এতে রাজি না হই তাহলে কি করবে শুনি? চাকু এরপর তাদের সামনে একটা ঘোড়াকে গুলি করে দেয়, আর তাকে সেখানেই মেরে ফেলে। এটা দিয়েই সে বোঝায় তার কথা না শুনলে এদেরও ওই ঘোড়ার মতোই অবস্থা হবে।
ওইদিকে বাড়িতে গিয়ে তো হারি কাউকে পাচ্ছিল না। তখনই সে রাজির সব কাণ্ড কারখানার হিসেব মেলায় আর পুরো ঘর সার্চ করা শুরু করে। এদিকে চাকু তুলে আনে মৌসুমীকে আর বলতে থাকে, এই যে যাকে সবাই শেলি নামে জানে, আসলে সে হচ্ছে কাশিবাই, মুম্বাইয়ের, যে একজন পুলিশ অফিসারকে খুন করে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আর এই ছবিটা দেখো, যেখানে মৌসুমীকে প্রেগনেন্ট অবস্থায় দেখা যাচ্ছে, তার মানে মৌসুমী হচ্ছে হারির আসল মা। ওইদিকে হারি সব সার্চ করে টাকা পায় আর একটা চিঠিও পায়, যার মাধ্যমে সেও এই সত্যটা জানতে পারে। ওইদিকে প্রীতি কিছু একটা ভাবে আর পরে সে আজিতকে কল করে ভৌমিকে ঠিকানা চায়, কারণ সে শাহেদাকে সন্দেহ করে ফেলে। এদিকে চাকু বলে, আমি সব কাজের জোগাড় করে দিব, তার বদলে তোমরা 20% নিবে, বাকি 80% আমার। রাজি তখন বলে, আমি করব না, আমি যখন করব না এসব, তখন তুমি বিক্রি করবে কিভাবে? সবাই বলছিল, রাজি এইভাবে কথা বলিস না, কারণ চাকু তোকে মেরে ফেলবে। চাকু এরপর সত্যি সত্যি বন্দুক ওঠায় তাকে মারার জন্য। ঠিক তখনই তাকে বাঁচাতে মালা বলে, দিদিকে মেরো না, আমি জানি কিভাবে সেসব বানাতে হয়, আমি ভিডিওটা দেখেছিলাম। তারপরই চাকু বলে, রাজি তুমি তোমার আসল শাশুড়ি মানে মৌসুমীকে শুট করে মেরে দাও, না হলে আমি তোমার হাজবেন্ডকে মারবো, আমার লোক কিন্তু পৌঁছে গেছে। তো তখন সবাই চাকুকে অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন এমন কিছু না করে, কিন্তু চাকু বলে, এটাই তো মজা, হাজবেন্ডকে বাঁচাবে নাকি হাজবেন্ডের আসল মাকে? টাফ চয়েস, কিন্তু মজা অনেক, তাই না? আর আমি এখন 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুমি শুট না করলে ওইদিকে কিন্তু ঠিকই শুট হয়ে যাবে আর তোমার হাজবেন্ড মারা যাবে। তখনই মৌসুমী বলে, রাজি প্লিজ শুট করো, কারণ চাকু সত্যিই হারিকে মেরে দিবে। তো তারপরে বাধ্য হয়ে রাজি মৌসুমীকে খুনি করে ফেলে। তখন চাকু বলে, আজ থেকে আমাদের নতুন বিজনেসের শুরু হলো। ওইদিকে ভৌমিকের রুমে গিয়ে প্রীতি দেখে যে সে তো মারা গেছে মাদকের ওভারডোজ নিয়ে, তবে তার মোবাইলে অনেকবার শাহেদার সাথে কলে কথা হয়েছে তার। এদিকে বাড়ি ফিরে পাগলের মতো আচরণ করতে থাকে রাজি, রক্ত রক্ত করে সেটা ক্লিন করতে ব্যস্ত হয়ে পড়ে সে। ঘরের এলোমেলো সব দেখে শিলা বুঝতে পারে হারি সব জেনে গেছে। ওইদিকে মালাও তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বারুনাও তার হাজবেন্ডের পাশে বসে আর বলে, মডেলাকে নেভার এন্ডিং এ নিতে হবে। এদিকে রাজির পাগলামি দেখে হতভম্ব হয়ে বসে থাকে শিলা। পরে কাউকে কল দিয়ে বলে সে কাশি বলছে আর মুম্বাই কবে আসবে। তো এই দৃশ্যের সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এরপর কি হতে চলেছে, শিলা এবার মুম্বাই গিয়ে আর কি করতে চলেছে, আর চাকুর সাথে তাদের যেই লড়াইটা শুরু হয়েছে এর শেষ হবে কোথায়, তাদের এই ডাব্বা সার্ভিসেরই বা কি হবে, এই সবই আমরা জানতে পারবো এই সিরিজের 2nd সিজনে। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। তো এই সাদাসিধা 5 জন মহিলার মাদক মাফিয়া হয়ে ওঠার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।